15 মিনিট আগে কে বা কারা যেন ইরার উপর হামলা করে, কিন্তু এই হামলায় ইরার সব বডিগার্ড মারা যায় গুলি খেয়ে, আর কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে, কিন্তু কোনো একজন অজানা লোকের জন্য ইরার প্রাণটা বেঁচে যায়। ওখান থেকে কিছু বডিগার্ডের সাহায্যে বেঁচে ফিরে আসতে পেরেছে বাসায়। এইদিকে বাকিরা তো অবাক হয়ে শুধু তাকিয়ে আছে, কেউ কিছু বলতে পারছে না। বাসায় এসেই আব্বু, আব্বু, আম্মু, আম্মু কোথায় তোমরা? কি হয়েছে ইরা? এভাবে চিৎকার করে তোর আব্বুকে আর আমাকে কেন ডাকছিস? তাছাড়া তোর শরীরের একই অবস্থা। আম্মু, তুমি কিন্তু কোনো কথাই বলবে না, সব কিছু তোমার জন্য। তোর মা আবার কি করলো? কিন্তু আমাকে কেন ডেকেছিস তা তো বল। কিন্তু তোর শরীরে এই দাগগুলো কিসের? তাছাড়া তুই একা গাড়ি নিয়ে এসেছিস, বাকি গাড়িগুলো কোথায়? কথাটা শুনে ইরা ওর মা বাবাকে ধরে কান্না করতে থাকে। এমনভাবে কান্না করে ওনারা বুঝতে পারে খারাপ কিছু একটা হয়েছে। কি হয়েছে ইরা? কেউ কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? তোর সাথে থাকা বডিগার্ড ওরা কোথায়? আব্বু, ওরা আর নেই, শুধু কয়েকজনই বেঁচে আছে। ইরার এমন কথা শুনে উনি একটুকু অবাক হয়নি, কেননা এর আগেও অনেকবার বডিগার্ড নিয়ে এরকম মিথ্যে কথা বলেছে। কেননা ইরা চায় না ওর আশেপাশে কোনো বডিগার্ড থাকুক। দেখো, মজা সবসময় ভালো লাগে না ইরা, সত্যি করে বলো। সত্যি বলছি আমি। এর আগেও তুমি অনেকবার এরকম মিথ্যে বলেছো। তুমি ভালো করে জানো এই দেশের মধ্যে আমার কত শত্রু আছে। ওরা তোমাদের আর আমাকে শেষ করে দিতে চাইছে। সেই জন্য তোমাদের কথা চিন্তা করে আমি তোমার সাথে বডিগার্ড পাঠাই, যেন তোমার কোনো ক্ষতি না হয়। কিন্তু তুমি কোনো না কোনো বাহানা দিয়েই চলেছ। সত্যি বলছি আব্বু, আজকে তাহলে শোনো কি কি হয়েছে আমার সাথে। সবটা বলতে থাকে। সবটা শোনার পর তোর কিছু হয়নি, এতে আমি খুশি। কিন্তু তোকে যে ছেলেটা বাঁচিয়েছে, সে ছেলেটা কে ছিল? আর ওর চেহারা দেখেছিস? না আব্বু, চেহারা ঢাকা ছিল, কিন্তু এতটুকু মনে পড়ে ছেলেটা একটা গাড়িতে করে এসেছিল এবং ওই গাড়িটা বুলেট প্রুফ ছিল। আচ্ছা, আমি ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতেছি। তুমি কিন্তু 1 সপ্তাহ বাইরে যাবে না। এই সময় আমি সবটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে আব্বু, তাই হবে। এইদিকে ইরা তো রুমে চলে যায়। অন্যদিকে এখন আপনাদের ইরার পরিচয়টা দিয়ে দিই। ইরা ওর বাবা মায়ের একমাত্র সন্তান, বলতে গেলে আদরের মেয়ে। যতটা আদরের ঠিক ততটাই বাদর স্বভাবে, সারাক্ষণ দুষ্টুমিতেই মেতে থাকে। ইরার বাবা ওখানকার প্রধানমন্ত্রী, সেজন্য বুঝতেই পাচ্ছেন ওনার জীবনে কতটা ঝুঁকি আছে। ইরার মা একজন গৃহিণী, কেননা উনি চাইলে আর বড় কিছু করতে পারত, কিন্তু উনি সংসার সামলানোকে বেশি প্রাধান্য দিলেন। ওনার কাহিনী তো শুনলেন, এবার চলুন গল্পে ফিরে যাই। বস, আমরা ওই মেয়েটাকে মারতে পারিনি। কেন? তোরাই তো বলেছিলি ওর সাথে থাকা সবাইকে মেরে ফেলেছিস। তাহলে এখন কেন এসব বলছিস? তোরা কি জানিস না কাউকে মারার চিন্তা আমি করলে তাকে মারতেই হয়? তোরা 20 জন লোক এসেও ওই মেয়েকে মারতে পারলি না? তোদের দিয়ে কি কিছুই হবে না? কি করব বস, সব কিছু তো ঠিকভাবে করছি, কিন্তু কোথা থেকে একটা ছেলে গাড়িতে করে এসে আমাদের উপর গুলি করতে লাগলো। এতে আমাদের অনেক লোক মারা যায়। ছেলেটার সাথে কোনোভাবেই আমরা ফিরে উঠতে পারলাম না, সেজন্য ওখান থেকে পালিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। যেখান থেকে পারিস ওই ছেলের খোঁজ নেওয়া শুরু কর। ওই ছেলেকে আমি জীবিত অথবা মৃত অবস্থায় চাই। হয়ে যাবে বস, কোনো চিন্তা করবেন না, ওই ছেলেকে আমরা খুঁজে বের করবই। ওরা তো নিজের বসকে কোনোভাবে বলে দেয়, কিন্তু ওরা কি আসলেও পারবে খুঁজে নিতে? তা জানতে হলে গল্পটা শুনতে থাকুন, কেননা গল্পটা শুনতে থাকলে কি কি হচ্ছে না হচ্ছে সবই জানতে পারবেন আপনারা। কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি করে একটা ছেলে এসে রাজপ্রাসাদের সামনে দাঁড়ায়। এটা মূলত একটা বাড়ি, কিন্তু যা রাজপ্রাসাদের চেয়েও কোনো অংশে কম না। ভিতর থেকে একটা ছেলে বের হয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা থেকে একটা রশ্মি বের হয়ে ছেলেটার চোখ স্ক্যান করে। তারপর দরজা খুলে যাওয়ার পর ছেলেটা এসে একটা মহিলাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে। ওনাকে এইভাবে জড়িয়ে ধরতে উনি কিছুটা অবাক হয়ে যায় এবং কে হতে পারে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। এইদিকে ছেলেটা মিটমিট করে হাসছে, যা ওনার কানে যেতেই উনি বুঝে যায় এটা কে হতে পারে। আকাশ, তুই? এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো? শব্দটা শুনে আকাশ তো এবার অবাক হয়ে যায়। আম্মু, তুমি আমাকে চিনলে কি করে? তুই ছাড়া আর কে আছে এইভাবে জড়িয়ে ধরবে তোর মাকে? এ কি আব্বু,
তুমি কখন এলে? এই তো মাত্রই তো। তা 1 বছর পর আমাদের কথা মনে পড়লো? কি করবো আবু, আবার পড়াশোনা শেষ করতে করতে তো সময় চলে গেল। তাছাড়া আমার তো পড়াশোনা শেষ, এখন শুধু ঘুরবো আর বন্ধুদের সাথে আড্ডা দেব। জি না, এইসব কিছুই হবে না। কেন কেন? আগে আমাদের ব্যবসা দেখবে, এরপর তোকে বিয়ে দিয়ে আমি নাতি নাতনির মুখ দেখব, তারপর। আমু তুমিও না, এখনো কোনো কিছু ঠিকই হলো না, সেখানে কিনা তুমি এত কিছু ঠিক করে ফেলেছো। আরে আমি তো নাতি নাতনিদের নামও ঠিক করে ফেলেছি। তা তোমার নাতি নাতনিদের কার সাথে বিয়ে দেবে সেটাও ঠিক করে নাও। কথাটা শেষ না করতে আকাশের হাতে থাকা ঘড়িটা রেড অ্যালার্ট লেখা উঠল। এটা দেখেই কোনো লেট করলো না আর। আম্মু, আব্বু, আমাকে যেতে হবে। সে কি এখনো তো নিজের রুমে আসলি না, অথচ এইভাবে চলে যাবি? আব্বু একটু কাজ আছে। দেখ, তোকে কোথাও যেতে হবে না। না আম্মু, আমাকে যেতে হবে, নয়তো লস হয়ে যাবে। কথাটা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে একটা নদীর ধারে আসে। নদীর কাছে এসে একটা গাছ দেখতে পায়। সেই গাছের কাছে এসে নিজের হাত রাখতেই গাছটা 2 ভাগ হয়ে যায়। এরপর ভেতরে চলে আসে। আপনারা হয়তো ভাবছেন গাছ কিভাবে 2 ভাগ হয়। আসলে এটা গাছের মতন দেখতে হলেও অরিজিনাল গাছ না। ওখানে এসে কম্পিউটারের সামনে এসে বসে পড়ে। তারপর কি যেন লিখতে থাকে। কিছুক্ষণ পরে আরও একটা মেইল আসে। সেই মেইলটা পড়ে অনেক বেশি অবাক হয়ে যায়। তোমরা শিওর তো? জি, আমরা 100% শিওর। আপনি শুধু এখন নিজে একটাবার এটা যাচাই বাছাই করে নিলেই হবে। ঠিক আছে, সমস্যা নেই, তা না হয় আমি দেখে নেব। কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? ওইদিকে কি সব কিছু ঠিক আছে? জি, সবাই ঠিক আছে, কিন্তু একটা কথা। কি কথা? একটা কাজে আমাকে যেতে হবে অন্য একটা দেশে। তা কোন দেশে? আপনি যে দেশে আছেন সে দেশে। ঠিক আছে, তাহলে কালকেই চলে আসো। বাকিদের সবটা বুঝিয়ে দাও কিভাবে কি করতে হবে। তবে একটা কথা, তোমার পরিচয় যেন প্রকাশ না পায়। আমার পরিচয় না হয় জানলো না, কিন্তু আপনার পরিচয় তো ওদের জানার কথা। আমার পরিচয় কেউ জানে না, সেজন্য তোমারও কোনো পরিচয় কেউ জানবে না। আমি এখানে সব কিছু করে রাখবো। প্রথমত তোমাকে আমি ওই কাজে লাগাবো, তারপর সুযোগ বুঝে আমিও লেগে পড়ব। যেমনটা আপনি চাইবেন। কিন্তু স্যার। আবার কি হয়েছে? তনু আসতে চেয়েছে। আচ্ছা, নিয়ে আসো, কিন্তু একটা কথা, আমি আগামী 2 দিন একটা কাজে ব্যস্ত থাকবো। তোমরা এখানে এসে এইভাবে কাজগুলো করবে, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর ওখান থেকে আরও কিছু তথ্য জোগাড় করতে থাকে। কেননা এটা এমনই কাজ যেখানে ঠিক তথ্য ছাড়া কোনো কিছুই করাটা বোকামি হবে। সেজন্য কোমরে পায়ে কিছু একটা বেঁধে নেয়। কেননা এখানে আকাশে সব কিছুই আছে যা কাজের সময় ইউজ করে, আর এই জায়গাটা অনেক সিক্রেটভাবেই তৈরি করা হয়। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা ওর রুমে বসে ভাবতে থাকে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো। কি ভাবছিস ইরা? আম্মু অনেক কিছু ভাবাচ্ছে ওই ছেলেটাকে নিয়ে। কোন ছেলের কথা বলছিস তুই? আরে যে ছেলেটার জন্য আজকে আমি বেঁচে ফিরতে পেরেছি। অনেক মনে পড়ছে তাই না ওই ছেলেটার জন্য? হ্যাঁ আম্মু, অনেক বেশি মনে পড়ছে আমার। আচ্ছা, ছেলেটা দেখতে কেমন রে? ধুর আম্মু, দেখতে পেলাম আর কখন? তার আগেই তো ছেলেটা ওখান থেকে চলে যায়। কিন্তু আম্মু মানতে হবে, ছেলেটার অনেক সাহস আছে, নয়তো একাই 20 জন লোকের মোকাবিলা করতে আসার সাহস পেত না। ছেলেটাকে নিয়ে তুই এত বেশি ভাবছিস কেন বলতো? তুই কি ছেলেটাকে কোনো কারণে পছন্দ করে ফেলেছিস? আম্মু তুমিও না, কি যে বলো না তুমি। এখানে তো ওর মতো আরও অনেক লোকই আমাকে বাঁচানোর জন্য আছে, তাহলে ওদের পছন্দ না করে এই ছেলেকে কেন পছন্দ করবো বলো তো তুমি? এর আগে তুই কারো এত প্রশংসা করিসনি তো, সেই জন্য। আচ্ছা এখন খেতে আয়, তোর আব্বু যা বলেছে তা মনে থাকবে তো? থাকবে। এইদিকে আকাশ বাসায় ফিরে আসে। ওর মা বাবার সাথে আরও কিছুক্ষণ কথা বলা শেষ করে তারপর রুমে আসে। কিছুক্ষণ পর খাবার খেয়ে রাতে ওর রুমে আসে। পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়ে ওর কাজে।
আপনারা হয়তো অনেকেই এখনও আকাশের কাজ কি আর কী বা করে বুঝতে পারছেন না। চিন্তা করবেন না, তাও আপনারা সময় মতন সবটাই জানতে পারবেন। এখন চলুন কাজে ফিরে যাই। বাড়ির পেছনে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একটা পুরাতন বিল্ডিংয়ের ছাদে। ওখানে দূরবীন নিয়ে দেখতে থাকে সব কিছু, কেননা যা যা ভাবছে তা আসলে সত্যি কি না তা দেখতে থাকে। কিন্তু আসল কথাটাই সত্যি। ওরা যা বলেছে সবটাই তো দেখি সত্যি মনে হচ্ছে, কিন্তু এটা প্রমাণ করতে হলে তো ওই বাড়িতে ঢুকতে হবে, তাহলে সবটা জানতে পারা যাবে। এখন ওই বাড়িতে আমি ঢুকবো কি করে? কথাটা বলছে আর বাড়ির দিকে নজর রাখতে থাকে। হঠাৎই একটা মেয়েকে দেখে আকাশ তো অনেক বেশি অবাক হয়, আর সাথে মুচকি হাসি দিতে থাকে, কেননা আকাশ ওর পথ খুঁজে পেয়ে গিয়েছে। সেজন্য দেরি না করে আরও ভালো করে দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশের উপরে একটা হেলিকপ্টার দেখতে পায়। তা দেখে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু ছাদ পুরোটা খোলা থাকার কারণে কোথাও লুকাতে পারেনি। সেজন্য হেলিকপ্টার থেকে কিছু লোক দড়ি বেয়ে নিচে নামতে থাকে। নিচে নেমে ওরা আকাশকে ঘিরে দাঁড়িয়ে থাকে। এই কে রে তুই? তার আগে এটা বল, তোরা কি? আমরা যেই হই না কেন, তুই কে? তাছাড়া এত রাতে ওই বাড়ির উপরে নজর কেন রাখলি? তা কি তোদের বলতে হবে? তোমরা কি? আমরা কে তা তোর জানতে হবে না। তুই এখন এটা বল, তোকে এখন মারবো নাকি আরও পরে? আমাকে মেরে তোমাদের কি লাভ হবে? ছেলেটা দেখি ভয় পেয়েছে। এই ওকে ধর, তারপর ওর শরীরে এমনভাবে গুলি করতে থাকবি যেন শরীর থেকে সবটা বেরিয়ে আসে। ওরা গুলি করতে যাবে, আকাশ ওর জ্যাকেটটা খুলতেই ওরা সবাই অবাক হয়ে যায়, কেননা শরীরের মধ্যে বোম রাখা ছিল, যা অনেক পাওয়ারফুল ছিল। এবার যদি গুলি করার ইচ্ছে থাকে তাহলে গুলি করতে পারিস। এটা তো টার্চ বোমা, তাই না? একদম ঠিক বলেছিস। এখন তোরা কি করবি তা তোরা ভেবে দেখ। ওরা কোনো কথা না বলে তাড়াতাড়ি করে হেলিকপ্টারে আবার দড়ি বেয়ে উঠে যায়। ওরা যেই কিছুটা দূরে গেল, ওই দিক থেকে একটা ছোট্টখাট্ট মিসাইল হেলিকপ্টারটিকে টার্গেট করে মারে, আর কয়েক সেকেন্ডের মধ্যে ওদের খেলা শেষ হয়ে যায়। এইদিকে আকাশের এরকম হামলার আগুন দেখে ওখানে লোক আসা শুরু করে, আর আকাশ ওখান থেকে প্যারাশুট দিয়ে লাফ দিয়ে নিচে নেমে গাড়িতে উঠে চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে এই নিউজটা অনেক জায়গায় দেখানো শুরু করে। আব্বু, এভাবে কতদিন আমাকে রুমে থাকতে হবে? যতদিন পর্যন্ত তোমার জন্য ভালো এবং পারদর্শী কোনো বডিগার্ড না পাবো, ততদিন পর্যন্ত তোমাকে বাইরে যেতে দিতে পারবো না। তাহলে ওই রকম ছেলে খুঁজে বের করো। আমি পারবো না এরকমভাবে রুমে একা একা বসে থাকতে। ঠিক আছে, আমি তোর জন্য তাহলে বডিগার্ড দেখার ব্যবস্থা করে নিচ্ছি, কিন্তু ভুলেও তার সাথে খারাপ ব্যবহার করবে না। আব্বু, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি? তা হয়তো কি। এইদিকে উনি ইরার জন্য বডিগার্ড দেখার জন্য কিছু লোক লাগিয়ে দেয়। এইদিকে আবির আর তনু চলে আসে আকাশের বাড়িতে। ওরা বাড়িতে আসতে আকাশের মা অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরিচয় কি তা তো বলো। আন্টি, আকাশ স্যার আমাদের ব্যাপারে আপনাকে কিছু জানায়নি? ও কোথায় গিয়েছে? আমাকে তো সেসব ব্যাপারে কিছুই জানায়নি। তার উপর 2 দিন ধরে ওর সাথে কোনো যোগাযোগও হয়নি আমার সাথে। এই জন্য আমাদের কথা আপনাকে জানাতে পারিনি। আচ্ছা আন্টি, একটা কথা বলবো কি? কি কথা বলবে বলো। আকাশ কি সত্যি আপনার ছেলে? এটা আবার কেমন কথা? ও আমার ছেলে হবে না তো কার ছেলে হবে? আসলে আন্টি, আপনাদের পার্সোনালিটির সাথে আকাশ স্যারের পার্সোনালিটি একদম মিল হচ্ছে না। কি বলতে চাও তুমি? আসলে এত বড় বাড়ি আপনাদের, কিন্তু আকাশ স্যার কখনো আমাদের জানায়নি ওনার এত বড় বাড়ি আছে। উনি তো সবসময় সাধারণভাবেই চলাচল করে। আচ্ছা, আকাশকে তুমি স্যার করে কেন বলছো? আন্টি, সব প্রশ্ন কি এখানেই করবেন নাকি আমাদের ভিতরে ঢুকতে দিবেন? এই দেখো, কথা বলতে বলতে তো আমি ভুলে গিয়েছি। আসো ভিতরে, তোমরা আগে রেস্ট নাও। আমি দেখি আকাশ ফিরে কখন। তোমরা যদি পারো ওকে আসতে বলো। জি আন্টি, অবশ্যই বলবো। ওরা দুজন আলাদা রুমে চলে যায়। এরপর ফ্রেশ হয়ে ওরা ছাদে চলে আসে। এসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এটা কি হলো?
আকাশের এত কিছু আছে, আমাদের কখনো জানানোর প্রয়োজনও মনে করলো না। হয়তো উনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন, সেজন্য বলেননি। কিন্তু আমি তো অবাক হচ্ছি এটা ভেবে, এত কিছু থাকা সত্ত্বেও উনি এত সাধারণভাবে কেন চলাচল করতো। সে ওনার ব্যাপার, দেখা যাবে। এই নিয়ে কিছু বলতে এলে সমস্যা আরও বেঁধে যাবে। ঠিক আছে, আমরা এখন যে কাজে এসেছি সে কাজে মনোনিবেশ দিলেই ভালো হবে। অন্যদিকে আকাশ ওর কাজে ব্যস্ত, কিভাবে কি করবে না করবে সব কিছু প্ল্যান করে রাখে। এইদিকে ইরা ভার্সিটিতে কিছু কাজ পড়ে যায়, সেজন্য ওর বাবার কাছে যায়। আব্বু আসবো কি? হ্যাঁ আয়। তা তুই হঠাৎ আমার কাছে? আব্বু আমাকে একটু ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, 10 জন লোক যাবে তোমার সাথে। ঠিক আছে, কিন্তু আব্বু তোমার সামনে ব্যাগ ভর্তি ডলার কেন? এত ডলার তুমি কোথায় পেলে? আরে এই টাকাগুলো তো আমাদের পার্টি ফান্ডের ডলার, এইগুলো পার্টির নামে জমা হবে। তাছাড়া 1-2 বছর পর ইলেকশনের জন্য তো হাজার হাজার কোটি ডলার খরচ করতে হবে। তাছাড়া এইসব তুই বুঝবি না, তুই বরং ভার্সিটিতে যা। ঠিক আছে আব্বু, আমি তাহলে গেলাম। ওইদিকে ইরাকে ফলো করতে থাকে আকাশ। কোথায় যায়, কি করে, কাদের সাথে মেলামেশা করে, এই সব কিছুর উপরে নজর রাখতে থাকে। এইদিকে ইরা ভার্সিটিতে এসে ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা সময় পার করতে থাকে। ওই দিনের মতন আকাশ অনেক তথ্যই জোগাড় করে ফেলেছে। এইদিকে ইরা ওর বাবার নামে একটা তথ্য পায় ওর বান্ধবীর কাছ থেকে। তুই কি শিওর? আমি শিওর, কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এটাই মূল সমস্যা। তুই এতগুলো তথ্য কোথা থেকে পেলি, আমাকে তা বল। আচ্ছা, 1-2 দিনের ভেতরে তুই কি তোর বাবার কাছে ব্যাগ ভর্তি কোনো ডলার দেখতে পেয়েছিস? এই কথা শুনে ইরা তো অনেকটাই অবাক হয়ে যায়। কেন অবাক হয় তা তো আপনারা আশা করি বুঝেই ফেলেছেন, তবুও কথাটা এড়িয়ে যায়। কই না তো, আমি তো দেখিনি। আচ্ছা, নজর রাখিস, তাহলে দেখতে পারবি আমার কথাটা সত্যি কিনা। ওদের কাছ থেকে এসে ফিরে ভাবতে থাকে, কিন্তু ইরার মন কিছুতেই ভাবতে পারে না ওর আব্বু এরকম কোনো কাজ করতে পারে, কিন্তু তাও বিশ্বাস করেনি। মোমোর কথা কি আজ সত্যি? আব্বুর কাছে তো প্রায় সময় এরকম ব্যাগ ভর্তি ডলার আসে, কিন্তু মোমোর কথার সাথে কিভাবে মিল করব তাই তো বুঝতে পারছি না। তাছাড়া সত্যি কি আব্বু এরকম? না না, এ আমি কি ভাবছি? মোমোর জন্য নিজের আব্বুর ওপর এইরকমভাবে আমি অবিশ্বাস করতে পারি না। আমি তো নিজেও অনেক দেখেছি আব্বু কিভাবে মানুষের সেবা করে যাচ্ছে, সে আব্বুকে আমি অবিশ্বাস করতে পারবো না। এইদিকে আকাশের যা যা তথ্য জোগাড় করার দরকার তা পেয়ে গিয়েছে। এখন শুধু সেই অনুযায়ী কাজগুলো করে ফেলতে পারলে ওর কাজ হয়ে যাবে। কিছুদিন পর। আব্বু তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? কিছু কি হয়েছে? আমি এভাবে কতদিন বাসায় বসে দিন কাটাবো বলো তো? তোর জন্য এখনো তেমন কাউকে পাইনি, আর 2টা দিন অপেক্ষা কর। 2 দিনের বেশি কিন্তু অপেক্ষা করতে পারবো না। আসলে এখানে 2 দিন বলতে কিছু কারণ আছে যা আপনারা একটু পরেই জানতে পারবেন। 2 দিন পর ইরার আব্বু যখন কোনো ব্যবস্থা করতে পারে না, তখন ইরা লুকিয়ে বাসা থেকে বের হতে আসে। তবে ওর সাথে কোনো গাড়ি নেই, কারণ গাড়ি আনলে তো সবাই জেনে যাবে। এইদিকে মোমোকে কল দেয়। মোমোর বাচ্চা কই তুই? আরে কি হয়েছে, এইভাবে চেঁচাচ্ছিস কেন তুই? চেঁচাবো না তো কি করব? তোর জন্মদিনে আসার জন্য আমি বাসা থেকে লুকিয়ে বের হলাম, আর তুই কি না ওখানে শান্তিতে কেক কাটছিস? আরে আমি কেক কই কাটতেছি, আমি তো এখনো মেকআপ করতেছি। তোকে না বলেছি আমি এইসব আটা ময়দা একদম মুখে মাখবি না। তুই কি আসলেই মেয়ে? এটা আবার কেমন প্রশ্ন? যেমনই প্রশ্ন হোক না কেন, তুইও মেয়ে আমিও মেয়ে, আমরা মেয়েরা সাজতে ভালোবাসি। তোর মতো কয়েকটা মেয়ে আছে যে নিজেকে সাজাতে ভালোবাসে না। দেখ, আমি তোদের মতো করে সাজতে ভালো লাগে না। তুই তো এমনিতেই অনেক সুন্দর আর কিউট, তোর না সাজলেও হয়, আমার তো সাজতে হয়। আচ্ছা শোন, এখন বকবক না করে আমার জন্য গাড়ি পাঠা তাড়াতাড়ি করে। আমি এই রাতে হেঁটে হেঁটে তো পারবো না আসতে। কোন জায়গায় আছিস তুই? আমি এই তো বাড়ির পেছনে যে পার্কটা আছে, আমি ওখানে আছি। তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি 20 মিনিটের মধ্যে তোর কাছে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি কর, বেশিক্ষণ আমি একা এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না।
এইদিকে ওরা কথা শেষ করে নেয়। ইরা তো অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ওদের মধ্যে যত কথা হচ্ছে তা অন্য আরেকজন শুনে ফেলেছে। এখন হয়তো ভাবছেন কিভাবে শুনলো। আসলে ইরার কলে অন্য কেউ হ্যাক করে নেয়। এতে করে ইরা কার কার সাথে কথা বলে তা খুব সহজে ওরা জানতে পারে। কিন্তু ইরার ফোন যে হ্যাক করে তা ইরা নিজেও জানে না। এইদিকে 15 মিনিট হতেই ইরার সামনে একটা গাড়ি এসে থামে। ইরা গাড়ির দরজা খুলতে খুলতে বলে, এতক্ষণ লাগে আসতে? আমি সে কখন থেকে অপেক্ষা করে আসছি। ম্যাডাম, রাস্তায় জ্যাম ছিল অনেক। কি, রাত এখন 1টা আর তুমি জ্যাম কোথায় পেলে? যাক, গিয়ে এখন তাড়াতাড়ি চলো। ওকে ম্যাডাম। এইদিকে সকালে অনেক বেলা পর্যন্ত ইরার রুম বন্ধ থাকায় ওর বাবা মা যায় রুমের কাছে। কি ব্যাপার, ইরা দরজা কেন খুলছে না? সেটা তো আমারও প্রশ্ন। ও তো এত সকাল পর্যন্ত ঘুমায় না। আমার না ভয় হচ্ছে, তুমি দরজা ভাঙার ব্যবস্থা করো। জি স্যার, আমরা এক্ষুনি দরজা খোলার ব্যবস্থা করছি, আপনারা একটু দূরে দাঁড়ান। এরপর কিছু লোক এসে দরজা তো ভাঙে, কিন্তু ভেতরে ইরাকে ওরা খুঁজে পায় না। ম্যাম, স্যার, ম্যাডাম তো ভিতরে নেই। কি, ইরা ভিতরে নেই মানে? বারান্দায় দেখো আছে কিনা। জি স্যার, চেক করতেছি। উনারা বারান্দায় এসে দেখলো বারান্দায় রেলিংয়ে কিছু একটা বাধা আছে। ওটা দেখে ইরার বাবা মাকে ডাকে ওনারা। এটা দেখে আরো ভয় পেয়ে যায়। হোগো, আমার ইরার কোনো ক্ষতি হবে না তো? আমার তো মনে হচ্ছে ওকে কেউ এখানে এসে তুলে নিয়ে গেছে। হোগো, তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও। তাড়াতাড়ি করে কন্ট্রোল রুমে যাও আর দেখো আমার মেয়ের রুমে কে কে এসেছে। তাড়াতাড়ি তোমরা এই সিকিউরিটি থাকতে আমার মেয়েকে কেউ একজন এসে কিডন্যাপ করে নিয়ে গেল, আর তোমরা কোনো টেরই পেলে না। স্যার, আমরা আগে সিসিটিভি চেক করে দেখেছি, আসলে কি হয়েছে এখানে। তাড়াতাড়ি দেখো। ওনারা সিসিটিভি দেখতে থাকে। অন্যদিকে ডেভিল বসে আছে চেয়ারে। তখন ওর কিছু লোক আসে ওর কাছে। বস, কাজ হয়ে গেছে। সত্যি বলতেছিস? হ্যাঁ বস, আমি সত্যি বলছি। এবার ওরা আমাদের কথা শুনতে বাধ্য। এবার তাহলে একটা চিঠি পাঠা ওদের কাছে। ওকে বস। অন্যদিকে ওরা সিসিটিভি দেখতে থাকে। ওখানে দেখে ইরা নিজেই বারান্দা দিয়ে পালিয়ে গেছে। এটা দেখে তো ওনারা কিছুটা স্বস্তি পায়, কিন্তু ইরা কোথায় গেছে সেটা এখনও জানা যায়নি। ওনারা কিছুটা চিন্তিত। ঠিক তখনই মোমো কল দেয় ইরার মায়ের মোবাইলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মোমো, ইরা কি তোমার বাসায়? কই না তো, ওর তো আসার কথা ছিল। ইনফ্যাক্ট আমি ওর জন্য গাড়িও পাঠিয়েছিলাম। এইদিকে আমার গাড়ির ড্রাইভারের কোনো খোঁজ খবরই নেই। সেই জন্য বুঝতেছি না কি করব। সেই জন্য কল করা আপনাদের। তা ইরা কি বাসায়? ইরা তো এখনো বাসায় ফেরেনি, আবার তোমার ওখানেও যায়নি। আচ্ছা, ড্রাইভার কিছু করেনি তো? না আন্টি, ড্রাইভার তো অনেক ভালো। ইনফ্যাক্ট 7 বছর ধরে আমাদের বাসায় ড্রাইভার। উনি তো ইরাকে নিজের মেয়ের মতো জানে। কি করব বলো, ইরাকে তো খুঁজেই পাচ্ছি না আমরা। আঙ্কেলকে বলুন যেভাবেই হোক ইরাকে খুঁজে বের করতে। ওর আব্বু তো তাই করছে। এইদিকে ইরা পানি পানি বলে চেঁচিয়ে উঠে। কেউ কি আমাকে এক গ্লাস পানি দেবে? কিছুক্ষণ পর একটা লোক নাস্তা নিয়ে এসেই ইরার পাশে রাখে। এই নে, এইগুলো খেয়ে নে। কি এইগুলো? আমি এইগুলো খাই না। দেখ, তুই খেলে খা, আর না খেলে দে। এর বেশি কোনো কিছু দেওয়া সম্ভব না। আমি একবার শুধু এখান থেকে বের হতে পারি, তাহলে তোদের সবাইকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। এখান থেকে ফালানোর কথা চিন্তাও করিস না, কারণ এখানে চারদিকে শুধু পানি আর পানি। তাহলে একটা স্টিমার থাকলে পালাতে সুবিধা হতো। এখন কি সেটার ব্যবস্থা করব নাকি? করলে তো মন্দ হয় না। দেখো, তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে অনেক কিছু দেব, যেমন ধরো অনেক অনেক ডলার। ওই, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি যে তুই যা যা বলবি আমি তা মেনে নেব? দেখ, তোকে যে কারণে আমরা এখানে এনেছি সেটা যতদিন পর্যন্ত পূরণ হবে ততদিন এই রুম থেকে তোকে কোথাও যেতে দেব না। ওই গাধার বাচ্চা। এই যে, আমি কিন্তু মানুষের বাচ্চা, গাধার বাচ্চা কেন বললেন? ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম তুমি যে মানুষের বাচ্চা। তা আমার বাঁধন না খুলে দিলে আমি খাবো কি করে? আমি ওয়াশরুমে যাবো কি করে? ওয়েট, এই রুমে তো কোনো ওয়াশরুমও নেই। তাহলে আমি এই রুমে বন্দি হয়ে থাকতে তো আমার কষ্ট হবে। তার চেয়ে ভালো হবে আমাকে নতুন আরেকটা রুমে নিয়ে চলো, যেখানে সব কিছুর ব্যবস্থা থাকবে।
ঠিক আছে, আগে খেয়ে নিন, তারপর নিয়ে যাচ্ছি। এইদিকে ইরা খাচ্ছে আর ভাবছে, এটা তো সত্যি একটা গাধা। এখান থেকে মনে হচ্ছে পালাতে সুবিধা হবে, কিন্তু এখানে তো চারিদিকে শুধু পানি আর পানি। পালিয়ে যে যাব তারও কোনো উপায় দেখছি না। আচ্ছা, ওর সাথে কথা বলে দেখি আর কোনো তথ্য জানতে পারি কিনা। অন্যদিকে আকাশ, আবির আর তনু ওরা একসাথে বসে আছে, কিন্তু ওদের মধ্যে এখনও কেউ জানে না ইরা যে কিডন্যাপ হয়েছে। কারণ ওরা জানে ইরা ওর বান্ধবীর বাসায় গিয়েছে, সেই জন্য ওরা তেমন একটা টেনশনও নিচ্ছে না। স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো? আবার থেমে গেলে কেন? না থাক স্যার, আপনি আবার রাগ করে বসবেন, তখন দেখা যাবে কিছু না কিছু করে বসবেন। যখন সবই জানো তখন কি দরকার অর্ধেক কথা বলার? আসলে হয়েছিল কি? আরে কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। স্যার, ইরাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো কি তোমরা? কখন জানতে পারলে? এই তো 10 মিনিট হলো। কি করে হলো এত কিছু? তনু সবটা বলতে থাকে। সবটা শোনার পর, তাহলে তো চুপ করে এখন থাকার সময় নেই। যে করি হোক, ওকে খুঁজে বের করতে হবে। কিন্তু স্যার, কি করে? ওর বাবা একদিন ধরেও কোনোভাবে খোঁজ নিতে পারছে না। কিন্তু আমাকে যে খোঁজ নিয়ে দেখতেই হবে। একটা কাজ করি, কাল ওদের বাড়িতে যাব, তারপর বাকিটা দেখা যাবে। সকালবেলায় আকাশ আসে ইরাদের বাড়িতে। ভেতরে অনেক সিকিউরিটি আর অনেকের মুখে চিন্তার ছাপ, যা আকাশ ভালো করেই বুঝতে পারছে কিভাবে তা হলো। সেই জন্য ইরার বাবার সাথে দেখা করে কথা বলতে থাকে। দেখো, বর্তমানে আমি বডিগার্ড যে রাখবো তাও পারছি না। কেন, কি হয়েছে স্যার? যার জন্য বডিগার্ড রাখবো তাকেই তো কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি যদি আপনার মেয়েকে খুঁজে বের করে আনতে পারি, তাহলে আমাকে কি রাখবেন এখানে? অবশ্যই রাখবো। তুমি যদি আমার মেয়েকে খুঁজে এনে দিতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। তাহলে আমার কিছু তথ্য লাগবে। কি কি তথ্য? এরপর আকাশের কথা মতন ওরা যা যা লাগে সব কিছুই দেওয়া হয়, আর এইগুলো নিয়েই চলে আসে আবির আর তনুর সাথে কথা বলার জন্য। তাহলে সব কিছু বুঝতে পারলে তো? সব তো বুঝলাম, কিন্তু কিন্তু কি? আমরা ওকে খুঁজে বের করব কি করে? বের করা যাবে। ইরার হাতে একটা ঘড়ি আছে, তাকে খেয়াল করেছো? এটা তো সাধারণ ঘড়ির মতো লাগে, মোবাইল কানেক্ট করে চলে। এর বেশি কিছু তো মনে হচ্ছে না। এটা অ্যাপেল ওয়াচ, এটার ইএমআই নাম্বার আছে। আমরা যদি এই ঘড়িটার প্যাকেট খুঁজে বের করতে পারি, তাহলেই আমরা খুঁজে বের করতে পারবো। আমি দেখি, তাড়াতাড়ি করে ওদের বাসায় যাই, তারপর যা যা দরকার তার ব্যবস্থা করে আসি। তোমরা এখন আপাতত তোমাদের কাজে যাও। তোমরা দুজন সিকিউরিটি গার্ডের চাকরি নিয়ে নাও ওখানে, তাহলেই হবে। কি বলেন স্যার? সিকিউরিটি গার্ডের চাকরি নিব? এতে কি আমরা তথ্য বের করতে পারবো? পারবে। আর না হয় তোমরা ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। স্যার, এই বয়সে আমি পড়বো? পড়বে। এতে করে তোমরা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করবে, তারপর ওদের বাসায় যাওয়া আসায়। স্যার, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। এবার তাহলে শুধু দেখেন কি কি করি আমরা। আপনি এখন আপনার কাজটা করুন। আমি আর আবির আপাতত ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কাগজপত্র রেডি করতেছি। তাহলে তাই করো, আমি গেলাম। আর হ্যাঁ, আমাকে কোনো ফোন দেবে না। এই কথা বলে ওখান থেকে বেরিয়ে পড়ে আর ইরার বাসায় এসে ওর ওয়াচের প্যাকেট বের করে আর ওখান থেকে ইএমআই নম্বর সংগ্রহ করে নেয়। এরপর ওরা আস্তানায় এসে ম্যাপের মাধ্যমে দেখতে থাকে সব কিছু, কিন্তু লোকেশন দেখাচ্ছে একটা দ্বীপের মাঝখানে। সেই লোকেশনে মোবাইল সেভ করে নেয় আর ওই জায়গাটা যাওয়ার জন্য সব কিছু নিয়ে নেয় সাথে করে। একটু পর ওই দ্বীপের কাছে আসে, এরপর একটা নৌকায় করে চলে আসে ওইখানে। কিন্তু আশ্চর্যের কথা হলো ওখানে চারিদিকে কোনো লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেজন্য কিছুটা অবাক হয়। কি ব্যাপার, এখানে কোনো লোক নেই কেন? বাকিরা কোথায়? ওরা কি কোনোভাবে আমার আসার খোঁজ কি জেনে গেল নাকি? আচ্ছা, যাই হোক, আমাকে খুব সাবধানে থাকতে হবে। যে করে হোক আমাকে এখান থেকে ওই মেয়েকে নিয়ে বের হতে হবে। কিন্তু আমাকে আবার দেখলে চিনে ফেলবে না তো? আরে আমি কি ভাবছি, আমাকে চিনবে কি করে? আচ্ছা, এখন ভাবার সময় নেই, আমাকে এখন সামনে এগোতে হবে। কই, তুই আমার জন্য ওইগুলোর ব্যবস্থা কি করেছিস? দেখুন, এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। কি? এখন তাহলে আমি গোসল করব কি করে? যতদিন আমাদের কাজ না শেষ হবে ততদিন পর্যন্ত হবে না। কি কাজ আমাকে বলো।
আমি আমার বাবার সাথে কথা বলে নিচ্ছি, এরপর তোমার যা যা লাগবে সব কিছু আমি ব্যবস্থা করে দিব। দেখো, আমি বোকা হতে পারি, কিন্তু এতটা বোকা না, বুঝলে? উফ, তুমি কেন বোকা হতে যাবে? এই যে আমি মোবাইল দিলে আপনি কল দিবেন, আর ওরা এই জায়গায় জেনে যাক, তারপর আমাকে মেরে ফেলুক। আরে কেউ তোমাকে মারবে না, এই নিয়ে কোনো টেনশন করো না তুমি। সত্যি বলছেন তো? সত্যি বলছি, কথা দিলাম। তুমি আমার সুযোগ সুবিধার ব্যবস্থা করলে আমি তোমার ক্ষতি হতে দেব না। সত্যি? তাহলে এখানের বাহিরে সমুদ্রের গোসল করতে হবে। তবে আপনার তো জামা নেই, পরবেন কি গোসল শেষে? কথাটা তো ঠিক বলেছ। আচ্ছা, এখানে খুঁজে দেখো তো শরীর ঢাকার মতো কোনো কিছু পাওয়া যায় কিনা। ওরা দুজনই পুরনো কিছু কাপড় খুঁজে পায়। পাওয়ার পর ওরা দুজনই যখন বাহিরে আসে তখন ওরা আকাশের সামনে এসে পড়ে। আকাশকে দেখে ইরা তো ভয় পায়, সাথে ওই লোকটাও। কি ব্যাপার, কে? এই যে আপনি কে, এখানে এলেন কি করে? এইদিকে আকাশ বন্দুক বের করাতে লোকটা আর ইরা ভয় পেয়ে যায়, আর লোকটা ইরার পিছনে এসে লুকায়। আরে আরে, আপনি আমার পেছনে কেন লুকাচ্ছেন? দেখছেন না ওনার হাতে বন্দুক, আমাকে তো মেরে ফেলবে। তোকে মারলে আমাকে কি জীবিত রাখবে নাকি? এইদিকে ওদের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওদের কথা শুনে যা বুঝিয়ার বুঝে গিয়েছে। আমি তোমাদের কাউকেই মারবো না। আমি তোমাকে এখান থেকে নিতে এসেছি তোমার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সত্যি বলছেন তো? সত্যি বলছি। যাক, তাহলে তো বেঁচে গেলাম। আমাকে তো মেরে ফেলবে। আরে মারবে না তোমাকে। কি? ও তোমাকে কিডন্যাপ করে এনেছে আর বলছো ওকে না মারার জন্য? ও তো সত্যিকারের কিডন্যাপার না। আচ্ছা যাক গিয়ে, ওকে মারতে হবে না, ওকেও আমাদের সাথে নিয়ে চলেন। আচ্ছা, আমি যে এখানে সেটা তুমি জানো কি করে? আচ্ছা, আমার আব্বু কি তোমাকে পাঠিয়েছে, নাকি তুমি আবার এখান থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে? আচ্ছা, আমি তোমার বাবাকে কল দিচ্ছি, ওনার সাথে কথা বলে নিই। আচ্ছা থাক, লাগবে না। এখন আমরা এখান থেকে যাব কি করে? আমি যেভাবে এসেছি ঠিক সেভাবেই। মানেটা কি? মানে করলে এখানেই মেরে ফেলে চলে যাব, আর আপনার বাবাকে বলবো আপনি আগেই মরে গেছেন। এই না না, আমি কোনো কিছু জিজ্ঞেস করব না, শুধু আমাকে মারবেন না। তাহলে আমার পিছন পিছন আসুন, আর ওই তুই আয়, বাকি কথা স্টিমারে উঠে কথা হবে। ওরা স্টিমারে উঠে যায়। কিছুটা সামনে যাওয়ার পর আকাশ ইরা আর ওই লোকটার কথা বলতে থাকে। ইরা কিভাবে কিডন্যাপ হলো তা নিয়েও বলতে থাকে, কিন্তু ইরার কথা শুনে আকাশের মনে হচ্ছে এই লোকটার কোনো সম্পর্ক নেই এটার সাথে, সেই জন্য। আচ্ছা, তোমাকে এখানে ওর দেখাশোনা করার জন্য বলেছে? হ্যাঁ স্যার, এর জন্য আমাকে $10,000 দিবে বলেছে, তাও 3 দিনের জন্য। সেজন্য আমি রাজি হয়ে গেলাম। ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করে কিভাবে? ওরা বলেছে এখানে আসার ঠিক 3য় দিন ওরা আসবে আর ওনাকে নিয়ে যাবে, আর এই ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বুঝতে পেরেছি। আর মিস ইরা, এভাবে হুটহাট করে আর কখনো আপনি বাসা থেকে বের হতে পারবেন না। মানে কি, আমি বের না হলে আর কি হবে শুনি? এবারে শিক্ষায়ও কি আপনার শিক্ষা হয়নি? সে যাই হোক, আমার এই ব্যাপারে বলার আপনি কে? আমি তোমার হবু স্বামী। কি? আমার বাবা মা কিছু না জেনে এটা কি করে করতে পারে? সত্যি ভাই, এভাবে নিজের বউকে বাঁচাতে আপনি এত কিছু করলেন? ওই ধাত, কিসের স্বামী? আমি তোকে কখনো স্বামী হিসেবে মানবো না। কেন ম্যাডাম? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। কে সেই ব্যক্তি? নাম কি তার? তার কোনো পরিচয় আমি জানি না, আর নাই ওর নাম জানি, আর নাই ওকে কখনো দেখেছি। এটা আবার কেমন কথা? এভাবে কাউকে ভালোবাসা যায় নাকি? যায়। সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। এখন সত্যি করে বলুন, আপনি কে? আমি আপনার নতুন বডিগার্ড। কি বডিগার্ড? তাও আবার আমার? কবে থেকে? আজকে থেকে। এই যে, এখন কথা বাড়িয়ে কাজ নেই, চলুন আমরা এবার বাসার দিকে যাই। আর তোকে ছেড়ে দিলাম, এরপর থেকে এরকম কোনো কিছুতে তোকে যেন কোথাও না পাই। পেলে কিন্তু আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে ভাই। লোকটা চলে যায়। আকাশ ইরাকে নিয়ে ওর বাড়িতে চলে আসে। ওকে দেখার পর ওর বাবা মা তো অনেক খুশি। ইরার মা তো ওকে নিয়ে ওর রুমে নিয়ে যায়। এইদিকে সত্যি আকাশ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তার ভাষা নেই আমার কাছে। আজকে থেকে তুমি আমার মেয়ের পাশেই থাকবে,
ওই যেখানেই যাবে তুমিও সেখানেই থাকবে, তবে সাধারণভাবে থাকলেই হবে। বডিগার্ডদের মতো পোশাক তোমার না পড়লেও হবে। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাহলে তুমি যাও, কালকে থেকে চলে আসিও সময় করে, আর তোমাকে মাসে আমি $15,000 করে দেব। ধন্যবাদ স্যার। এই বলে ওখান থেকে চলে আসে। এইদিকে আজকের ঘটনা আর ওই দিনের ঘটনা মিল করতে থাকে। কি ব্যাপার, এই ছেলেটা আর ওই ছেলেটাকে দেখতে প্রায় একই রকম মনে হচ্ছে কেন আমার থেকে? আমিও না কি ভাবছি। ওই ছেলে তো বড়লোকি একটা ভাব, কিন্তু এর তো তেমন কিছুই নেই। আচ্ছা যাক গে, বড় লোক আর ছোট লোক দিয়ে কাজ নেই। ছেলেটা ভালো, সেটাই আমার কাছে মেন কথা। অন্যদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ওর বাবা মাকে বলে, বাবা মা, তোমাদের একটা কথা বলার ছিল। কি কথা? কি কথা, তাড়াতাড়ি বল। তুই কি ব্যবসা দেখাশোনা করবি নাকি? উফ, আগে আমার কথাটা তো শুনবে। আমি এখন কোনো ব্যবসায় ঢুকবো না। আমি এখন অন্য একটা দিকে যাব, ওইখানে কয়েক মাস থাকবো। সে কি, তুই কয়েকদিন আগে এলি আবার এখন চলে যাবি? এটা কেমন কথা আকাশ? আমি আর তোর বাবা কত কি ভেবে রেখেছে, তোকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তোর জন্য মেয়ে দেখব, আর সে মেয়ের সাথে তোর বিয়ে দিব। মেয়েটা গরিব হলেও সমস্যা নেই, কিন্তু মেয়েটার মুখে মায়া ভরা থাকতে হবে। এখন থেকে এত কিছু ভেবে রেখেছো? আচ্ছা যাক, 2 মাসেরই তো ব্যাপার, এরপর আমি ব্যবসায় বসে যাব। মনে থাকবে তো? আবার দেখছিস, তখন যেন মন আবার অন্যদিকে যেন ঘুরে না যায়। না আব্বু, তেমন কিছু হবে না। আমি তাহলে আমার ব্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি। অন্যদিকে আবির ও তনু ওদের সবকিছু রেডি করে ফেলে। একদিন পর আকাশ ইরাদের বাড়িতে এসে হাজির হয়। ম্যাডাম কোথায়? আমি কি এখানে অপেক্ষা করব নাকি ওনার কাছে যাব? ইরার কাছে যাও। ইরা কোথায় যেতে চাই ওকে জিজ্ঞেস করে নাও, ও কোথায় যাবে, তারপরে ওর সাথে ওই দিকে বেরিয়ে পড়ো। ঠিক আছে স্যার, তাই হবে। এইদিকে ইরা রুমের দিকে যেতে থাকে। রুমের দরজা খোলা ছিল বলে সরাসরি রুমে ঢুকে যায়। ওখানে একটা চেয়ার ছিল, তাই ওই চেয়ারে বসে পড়ে। এইদিকে ইরা তখন ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে পড়ে, কিন্তু আকাশ যে রুমে আছে তা ইরা একেবারেই খেয়াল করেনি। সেজন্য ইরা টাওয়াল পরে কিছুক্ষণ ডান্স করতে থাকে। ডান্স করতে করতে কখন যে টাওয়াল খুলে পড়ে গিয়েছে ইরা তা খেয়াল করেনি। এইদিকে আকাশ তো হা করে তাকিয়ে আছে ইরার দিকে, যেন চোখ ফেলাতেই পারছে না। আর পড়বেই না কেন? এরকম দৃশ্য কেউ দেখলে কি মিস করবে নাকি? আপনারাই বলুন। যদি কেউ মিস করতে না চান তাহলে অবশ্যই বলেন। এইদিকে ইরার দিকে তাকিয়ে আকাশ তো স্তব্ধ হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এইদিকে রুমের কলিং বেল বাজতেই ইরা দরজা খুলতে গেল। আকাশ দৌড়ে এসে ইরাকে বাধা দিতে এসে ওরা দুজনেই বিছানার উপর পড়ে যায়। আকাশকে এরকমভাবে দেখে ইরা তো আরও বেশি বিচলিত হয়। এ কি, আপনি আমার রুমে কেন? তাও আবার আমারই উপর শুয়ে আছেন? উঠুন বলছি, দরজা খুলতে হবে। আমি যে আপনার বডিগার্ড তা কি ভুলে গেছেন? তাহলে বডিগার্ডের মতো না থেকে জামাইয়ের মতো গায়ে শুয়ে আছেন কেন? আর আমাকে এইভাবে বিছানায় আনার কারণ কি? একবার নিজের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমি যথেষ্ট সুন্দরী, এটা বলার কি আছে? কতটা সুন্দরী সেটা তো তিল দেখেই বোঝা যাচ্ছে। ইরা তিলের কথা শুনেই নিজের শরীরের দিকে তাকায়। তখনই এরকম অবস্থা দেখে চিৎকার করে ওঠে। আর এরকম চিৎকার করতেই বাকি সবাই ইরার রুমের দিকে আসতে থাকে আর দরজা নক করতে থাকে। অন্য কোনো উপায় না পেয়ে টাওয়াল এনে ইরাকে পরিয়ে দেয় নিজের হাতে। এতে তো ইরা আরও বেশি অবাক হয়। এরপর দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে এক এক করে ইরার বাবা মা আসে রুমে। কি হয়েছে ইরা, তুই এভাবে চিৎকার কেন করলি? আসলে ম্যাডাম আমাকে দেখে আর তেলাপোকা দেখে এরকম চিৎকার দিল। ইরা, তুই কি এখনো বাচ্চা আছিস বলতো, যে তেলাপোকা দেখে ভয় পেতে হবে? আকাশ, তুমি ওর রুমে কেন? স্যার, আপনি তো ওনার রুমে আমাকে অপেক্ষা করতে বললেন। ও হ্যাঁ, আচ্ছা তুমি থাকো। আর ইরা, তুই তো ভার্সিটিতে যাবি, সাথে করে আকাশকে নিয়ে যা। ঠিক আছে আপু। এইদিকে ইরার বাবা মা চলে যায় রুম থেকে। সেই জন্য আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর আকাশের পেটের উপর এসে বসে। ওই তোকে আপু বলেছে বলে তুই আমার রুমে এসে ঢুকে যাবি? আমি কি করব? স্যারই তো বলল। যখন টাওয়ার নিচে পড়েছিল তখন কেন বললি না? ও বুঝেছি, এইসব দেখতে ভালো লাগে তাই না? এইসব না ম্যাডাম, আপনাকে দেখেই ভালো লাগলো।
তাছাড়া এই প্রথম কোনো মেয়েকে দেখছি তো, সেজন্য মুখ দিয়ে কথা বেরোয়নি। সত্যি বলছি। আচ্ছা, তুই কিছু দেখেছিস তো? বিশ্বাস করুন, আমি এই 5টা তিল একদম দেখি নাই। কি? তুই যেখানে তিলগুলো দেখে ফেলেছিস সেখানে আর কোনো কিছু দেখার বাকি ছিল কি? এখন আমার কি সর্বনাশ হলো। এখন তো আমার বিয়েও হবে না। কে বিয়ে করবে আমাকে? কেন ম্যাডাম, দরকার হলে আমি বিয়ে করব। তুই কি ফাজলামো করছিস আমার সাথে? ফাজলামো কেন করব? তবে আপনার তিলগুলোর জন্য আপনাকে... কথাটা বলার আগে আকাশের মুখ চেপে ধরে, অথচ আকাশ শুধু তাকিয়ে আছে ইরার দিকে। চুপ, একদম চুপ করে থাকবি। এই কথা যেন বাহিরে না যায়, মনে থাকা যেন। তার জন্য আমাকে কিছু দিতে হবে। কত ডলার লাগবে তা বল। তবুও এই কথাগুলো আমার বান্ধবীরা যেন না জানে। ওরা কি করে জানবে? আমার সাথে তো ওনাদের দেখাও হবে না। তুই যখন আমাদের সাথে ভার্সিটিতে যাবি তখন তো দেখা হবে ওদের সাথে। এটা তো আগে ভেবে দেখিনি। এখন বল, তোর কত ডলার লাগবে? আমার তো ডলার লাগবে না। তাহলে কি লাগবে তোর? যা চাইবি আমি তাই দিতে রাজি আছি। তবু কাউকে কিছু বলবি না। সত্যি বলছেন তো? যা চাইবো তাই দেবেন? দিব। এবার বল কি লাগবে তোর? আমার চাই প্রতিদিন একটা করে চুমু, এর বেশি কিছু আমি চাই না। ইরা তো অনেক অবাক হয় আকাশের কথায়। কি? এটা কি মগের মুল্লুক নাকি যে চাইলেন আর দিয়ে দেবো আমি? তাহলে দেবেন না, তাই তো? কখনোই না। তুমি আমার বডিগার্ড হও, আর আমি বডিগার্ডকে কিভাবে চুমু দেব? শুধু বডিগার্ড বলে কি চুমু দিতে চাইছেন না? ব্যাপারটা তা না। তাছাড়া তুমি যদি আমার বয়ফ্রেন্ড হতে তাহলে একটা কথা ছিল, বাকিটা তো বুঝতেই পারছো। আচ্ছা, তাহলে একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি যখন তোমার সাথে থাকবো কারোর সামনে আমাকে বডিগার্ড বলে পরিচয় করিয়ে দিতে পারবেন না। এমনকি আমাকে কোনো কিছুতে হুকুম করতে পারবেন না। ঠিক বুঝি নাই। কোন কথাটা? এই যে হুকুম করার ব্যাপারটা। আর বডিগার্ড না পরিচয় দিলে তাহলে কোন পরিচয় দেব? হুকুম বলতে বাজে ব্যবহার, এইগুলো আর কি। বডিগার্ড পরিচয় না দিয়ে বলবেন আপনার বয়ফ্রেন্ড। মাথা কি ঠিক আছে আপনার? ঠিকই আছে। আমি যা বলছি তা বলবেন নাকি আমি এই ঘটনাগুলো... ঠিক আছে ঠিক আছে, বাজে ব্যবহার করব না। আর আপনি যা বলবেন তাই হবে। তাও এই কথাগুলো কাউকে বলিয়েন না। এখন তাহলে রেডি হয়ে বেরিয়ে নিচে আসুন। খাবার শেষ হলে তারপর ভার্সিটিতে যাব। এবার যান এখান থেকে। এইদিকে আকাশ দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে। এতক্ষণ ধরে তো সবই দেখলেন, এখন কি আমি জামা পরবো সেটাও কি দেখতে থাকবেন নাকি? ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, যান এবার। এইদিকে নিচে এসে ইরার বাবা মার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরই ইরা নিচে নামতে থাকে। আকাশ সেদিকে তাকিয়ে থাকে। এইদিকে ইরার বাবা মা যে কথা বলছে আকাশ তা খেয়ালই করেনি। এইদিকে ইরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে, আর আকাশ বসে আছে এবং সাথে কিছু বডিগার্ড আসতে চাইলে ওদেরকে না করে দেয়। কেন না করেছে সেটা হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন, আবার অনেকেও বুঝতে পারেন নাই। যারা বুঝেন নাই তারা গল্প শুনতে থাকেন, বুঝতে পারবেন, আর পরে তা বাকিটা শিওর হয়ে নিন। এইদিকে ভার্সিটিতে ওরা প্রবেশ করতে থাকে, অন্যদিকে বাকিরা তাকিয়ে আছে, আর অনেকে রেগে ফেটে যাচ্ছে। এইদিকে গাড়ি থেকে বের হয়ে দুজনই নামে। আমি এখন ক্লাসে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। কেন? ভেতরে থাকলে সমস্যা কি? আরে গাধা, এখানে সব ছাত্র ছাত্রী, তুমি ভেতরে এসে ঘোড়ার ঘাস কাটবে? ঘোড়া কি আমাকে বললেন? এত কথা বলতে পারবো না, আমি ক্লাসে যাচ্ছি, তুমি তোমার কাজ করো। ঠিক আছে। ইরা ক্লাসে যাওয়ার পর আকাশ আবির আর তনুকে ডেকে আনে। কি ব্যাপার স্যার, ডেকেছেন আমাকে? তোমরা দুজন এখন ইরার সাথে বন্ধুত্ব করবে, আর এমন বন্ধুত্ব করবে যেন ইরা তোমাদের ওর বাসায় পর্যন্ত যেন নিয়ে যায়। চিন্তা করবেন না, আমরা ওর সাথে ভালোভাবে বন্ধুত্ব করব, আর বাসায় পর্যন্ত যাব আমরা। চিন্তা করবেন না। যা যা বলেছি তা কি মনে আছে? সব মনে আছে। ওরা ওদের মতন কাজ করতে থাকে। এইদিকে কিছুক্ষণ পর ভার্সিটিতে কিছু গাড়ি ঢুকে। ওদের বেশিরভাগ গাড়ি কালো রঙের। গাড়ি থেকে একে একে অনেক লোক নামতে থাকে। ওরা নেমে একটা লোককে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। বডিগার্ডের জন্য ওই লোকটাকে ঠিক মতন দেখাই যাচ্ছে না। কিছুক্ষণ পর ওই লোকটার মুখ দেখে চিনে ফেলে। আরে, এই লোকটা তো সেই লোকটা।
যে কিনা ওদিন, তাহলে কি আজকেও কিছু একটা পাঠানোর জন্য এসেছে নাকি অন্য কোনো ধান্দা? আচ্ছা, আমি বরং তাকিয়ে তাকিয়ে দেখতে থাকি, দেখি ওদের মতিগতি কীরকম, তারপর না হয় একটা ব্যবস্থা নেওয়াই যাবে। যেই ভাবা সেই কাজ। ওরা ওদের মতন দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কিছুই করছে না ঠিক মতন করে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে দেখতে থাকে। একটু পরে ইরার ক্লাস শেষ হয়ে যায়। ইরা যখন ক্লাস থেকে বের হয় তখন ওই ছেলেটা ইরার কাছে আসে। কি ব্যাপার ইরা, তুমি এত লেট করলে কেন? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আপনি আমার জন্য অপেক্ষা করুন আর যাই করুন, তা আমাকে কেন বলছেন? তাই তো বুঝি না, আমি তো আপনাকে তেমন একটা চিনিও না। কি বলো ইরা, তুমি আমাকে চিনো না? না, চিনি না। এভাবে প্রায় সময় এসে পথ আটকে দাঁড়ান। কোনো কিছু বললে আপনার বডিগার্ডগুলো এরকম খেপে যায়, সেজন্য কিছু বলতে পারি না। এরপর থেকে এরকমভাবে আমার সামনে আর আসবেন না বলে দিলাম। আসলে কি করবে শুনি? তাছাড়া আমি কি তোমার বডিগার্ড বা তোমার বাবাকে ভয় করি নাকি? ভয় না করলেও করতে হবে। তুমি নিশ্চয়ই ভুলে গেলে আমার বাবার পরিচয়। যদি মনে থাকতো তাহলে এরকম সাহস হতো না। ও তাই নাকি? আমি চাইলে অনেক কিছু করতে পারি যা তুমি পারবে না। ও তাই নাকি? একা পেলে ধমক দিচ্ছ নাকি? তার মানে তুমি আজকে একা, এটা আগে বলবে না? বললে কি করতি? এতক্ষণ বকবক না করে তোকে উঠিয়ে নিয়ে গিয়ে অনেক কিছু করতাম তোর সাথে। তাহলে আমার সাথে বিয়ে দেওয়া ছাড়া তোমার বাবার কোনো উপায় থাকতো না। ছি ছি ছি, তোর কি মনে হয় তুই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি? আমার পাশে 10 জন আছে, তোকে নিয়ে যেতে আমার বাম হাতের কাজ। এখন তুই নিজের ইচ্ছাতে যাবি নাকি তোকে জোর করে নিয়ে যাব? সাহস থাকলে নিয়ে যা এখান থেকে। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা ওকে নিয়ে আয়, আজকে রাতের বিছানা ওকে দিয়েই গরম করব। এইদিকে আকাশ তখন ইরার কাছে ছিল না। মাঠে তাকিয়ে দেখে ইরার দিকে কয়েকটা ছেলে আসছে, সেই জন্য ওখান থেকে দৌড়ে ইরার সামনে আসে। ছেলেগুলো আকাশকে দেখে ভয় না পেলেও অভি অনেক ভয় পেয়েছে, কেননা এই মুখটা অভির খুব ভালো করেই চেনা, আর তার কারণ আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি। অভির কিছু বলার আগে কে বা কারা দূর থেকে গুলি করে অভির 3 জন বডিগার্ডকে মেরে ফেলে। এতে বাকিরা চারিদিকে তাকায়। বাকিদের হাতে পায়ে গুলি করা হয়, যা দেখে ইরা তো ভয় পায়, সাথে অভি আরও বেশি ভয় পায়, কেননা এইরকম সেম পরিস্থিতিতে অভি আরও একবার পড়েছে। তখন তো জানে বেঁচে ছিল, কিন্তু এবার বাঁচবে কি না বুঝতে পারছে না। প্লিজ স্যার, আমাকে মারবেন না। এবারের মতন আমার প্রাণ ভিক্ষা দিন স্যার, কথা দিচ্ছি আর কখনো আমি আপনার সামনে আসব না। প্লিজ আমাকে যেতে দিন। আকাশ, ওকে যেতে দিও না। ও এতক্ষণ ধরে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, যা বলতেও লজ্জা লাগছে আমার। বিশ্বাস করেন, আমি জানতাম না ম্যাডাম আপনার কেউ হয়। তোকে একটা শর্তে মাফ করব, আগে ইরার কাছে মাপ চেয়ে নে। যদি ইরা তোকে মাফ করে তাহলে তোকে মাফ করে দেব। অভি তাড়াতাড়ি করে ইরার পায়ের নিচে এসে পড়ে আর অনেক ভয়ের চোখে ইরার কাছে মাপ চাইতে থাকে। প্লিজ ইরা, আমাকে মাফ করে দাও, নয়তো ও আমাকে মেরে ফেলবে। এইদিকে অভি তো কান্নাকাটি করে মাপ চাইতেই থাকে। অন্যদিকে আকাশ আর অভি দুজনেই তাকিয়ে আছে ইরার দিকে, ইরা কি বলে তা শোনার জন্য। তোকে মাফ করব একটা শর্তে। কি শর্ত? আমি নিজের জীবন বাঁচাতে যে কোনো শর্তে রাজি আছি। আমার এবং এই ভার্সিটিতে থাকা যতগুলো মেয়ের সাথে এতদিন তুই খারাপ ব্যবহার করেছিস, ওদের সবার জুতো এক এক করে মুখে নিয়ে ওখানে এনে রাখবি, আবার ওদের পায়ে পরিয়ে দিবি। ঠিক আছে, আমি তাই করব। এইদিকে অভি ওর কাজে লেগে যায়, অন্যদিকে বাকিরা শুধু তাকিয়ে তাকিয়ে হাসছে, কারণ এতদিন যারা ওর ভয়ে কিছুই বলতে পারতো না, আজকে তারাই ওকে এভাবেই দেখবে, হাসবে, এটাই তো স্বাভাবিক। এইদিকে অভির বাবা চলে আসে ওখানে এসে অভির এমন কাণ্ড দেখে উনি দৌড়ে এসে অভিকে বুকে জড়িয়ে নেন। অভি, কি হয়েছে তোর অভি? তুই কেন এসব করতেছিস? বাবা, আমাকে বাঁচাও ওর হাত থেকে, নয়তো ও আমাকে মেরে ফেলবে। কার এত বড় সাহস যে আমার ছেলের এমন অবস্থা করেছে? আমি করেছি এরকম অবস্থা। কেন, কি করবি তুই? তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে আমি। আমার সামনে দাঁড়িয়ে মাফিয়া থেকে শুরু করে বড় বড় অফিসার পর্যন্ত কথা বলার সাহস পাই না, সেইখানে তুই আমার সাথে কথা বলছিস? তুই জানিস আমার একটা ইশারায় তোর শরীরের টুকরো টুকরো করে ফেলতে পারবো। ও তাই নাকি?
দেখি তোর কত ক্ষমতা। এই ওর শরীর টুকরো টুকরো করে ফেল। ডেভিলের লোক মারতে আসবে, তখনই ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে আকাশকে ধরে ফেলে। কি ব্যাপার অফিসার, আপনি ওদেরকে না ধরে আকাশকে কেন ধরছেন? দেখতে পাচ্ছেন না এতগুলো লোককে মেরেছে, সেখানে ওকে ছেড়ে দেব নাকি? তাছাড়া তুমি কে? আমাদের এত প্রশ্ন কেন করছো? আমি কি সেটা না হয় একটু পরেই জানতে পারবেন। ওরা আমাকে মারতে এসেছে আর ও আমাকে বাঁচিয়েছিল, তাহলে এখানে দোষের কি আছে? দোষ তো আছে, সেজন্য নিয়ে যাচ্ছি। আর বেশি বকবক করলে তোমাকেও নিয়ে যাব। আপনি জানেন আমি কে? তুই কে সেটা আমি জানার প্রয়োজন মনে করি না। এই, ওকে নিয়ে চল। ওরা তো আকাশকে নিয়ে চলে যায়। অভি আর ওর বাবাও চলে যায়। এইদিকে ইরা ওর বাবাকে কল করে। উনি খোঁজ নিয়ে জানতে পারে যারা এসেছিল তারা নকল পুলিশ ছিল। এটা শুনে ইরা, তনু সহ আবির ওরা আরও বেশি ঘাবড়ে যায়, কারণ আসল পুলিশ হলে তো ওরা আকাশকে ছেড়ে দিত। কিন্তু এখন কি করবে কিছু ওরা ভাবতে পারছে না। এইদিকে ইরা তো বাসায় চলে আসে। অন্যদিকে আব্বু, এখন কি হবে? তুই চিন্তা করিস না, আমি যে করে হোক ওকে খুঁজে বের করব। আর ডেভিল নাকি তোর উপরে হামলা করছিল? হ্যাঁ আব্বু, সাথে ওর ছেলেও ছিল। ওদের তো একটা ব্যবস্থা করতে হবে এবার। আচ্ছা, আমি আকাশকে যত তাড়াতাড়ি পারি বের করতেছি। এইদিকে একটা রুমে এসে আকাশকে রাখা হয়। অন্যদিকে আকাশের বাবা মা এখনও এই ব্যাপারে কোনো কিছুই জানে না। ওনাদের জানালে এতক্ষণে ইরা আর পরিবারকে শেষ করে দিতে আকাশের বাবা মার 1 ঘন্টাও সময় লাগতো না। এইদিকে ডেভিল কল করে ইরার বাবাকে। তোকে যা বলেছি তা কি তুই শুনবি না নাকি? ডেভিল, ভুলে যাস না আমি চাইলে তোর কি হাল করতে পারি। সেটা তুই পারবি না। কেন পারবো না? তুই কি আমার ক্ষমতার কথা ভুলে গেছিস? তুই কি সেই ভিডিওর কথা ভুলে গেছিস? কোন ভিডিও? তুই কিভাবে মন্ত্রী হয়েছিস আর বাকি যে কাজগুলো করেছিস সব কিছুর ভিডিও আমার কাছে আছে। মিথ্যা বলবি না, ওই সব কিছু তোর কোনোভাবে জানা সম্ভব না। জানি তুই বিশ্বাস করবি না, সেই জন্য তোর কাছে একটা ভিডিও পাঠিয়েছি। ওই ভিডিওটা দেখ আগে, তারপর যা বলার বলিস। ভিডিও দেখে ইরার বাবার তো অবস্থা খারাপ। আসলে ইরার বাবার অনেক কুকর্মের ভিডিও আছে এখানে, যা দেখার পর ওনার অবস্থা খারাপ হয়ে যায়। কি চাস তুই? বেশি কিছু না, ওই ছেলেটাকে খোঁজা অফ করে দে আর তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দে। এর বেশি কিছু আমি চাইবো না। তোর সাহস তো কম না, তুই কিনা আমার মেয়ের সাথে তোর ওই কুলাঙ্গার ছেলের বিয়ে দিতে চাইছিস? ভেবে দেখ, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হলে তোর এই খবর বাহিরের আর কেউ যাবে না। এখন ভেবে দেখ কি করবি তুই। আচ্ছা, আমি আমার মেয়ের সাথে কথা বলে জানাচ্ছি। ওকে, আমি তোকে সময় দিলাম, তুই তাহলে ভেবে আমাকে জানা। আর ওই ছেলেকে খোঁজা এখন অফ করে দে। ঠিক আছে, তাই হবে। এইদিকে ইরা ওর বাবাকে জানায়। উনি এই নিয়ে আর কিছু বলতে চায় না। এজন্য ইরা আর তেমন কিছু না ভেবে আবির আর তনুকে জানায়। ইরা, কি বলো? তোমার বাবা এভাবে হাত গুটিয়ে কেন নিচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, উনি কেন এরকম করলো। তনু, আমার মনে হয় আকাশ আমাদের যে কাজে বলেছে ওটা সত্যি। কোন কথাটা আর কিসের কাজ? পরে বলবো, এখন তুমি চিন্তা করো না। আমি আর তনু যত তাড়াতাড়ি পারি আকাশকে খুঁজে বের করব। তুমি চিন্তা করো না। তুমি আপাতত তোমার বাবাকে কিছু বলো না। আমি আর তনু কালকে আসবো তোমার বাসায়, তখন বাকি কথা হবে। তুমি শুধু এটা খেয়াল রেখো, কোনোভাবে তোমাদের বাসায় ডলার নিয়ে কেউ যেন না আসতে পারে। ঠিক আছে, কিন্তু ডলার নিয়ে আসবে কেন? সব বলবো অন্য আরেকদিন। তবে একটা কথা তোমাকে বলি, তোমার বাবাকে যতটা ভালো মানুষ ভাবতেছো, আসলে উনি কিন্তু ততটা ভালো মানুষ নন। উনি নিজের স্বার্থের জন্য তোমার ক্ষতি করতেও দুবার ভাববে না। দেখো, তোমরা আমার বন্ধু, কিন্তু আমার বাবার নামে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা, আমি তাহলে আকাশকে খুঁজতেছি। এইদিকে ওরা আকাশকে খুঁজতে ব্যস্ত। অন্যদিকে একটা অন্ধকার রুমে আকাশ নিজেকে দেখে। রুমের দরজা আটকানো, বাহিরে কেউ দাঁড়িয়ে আছে, আবছা আবছা বোঝা যাচ্ছে। সেজন্য ওদের ডাকে, দরজা খুলতে বলে। কিন্তু ওরা যে তা আর করবে না সেটা খুব ভালো করেই জানে। সেজন্য ওখানে বসে থাকে, নিজের কাছে কি কি আছে তা দেখার চেষ্টা করে। কিন্তু নিজের কাছে তো মোবাইল নেই, সেজন্য ভালোভাবে দেখতে থাকে। কিন্তু পরে কোনোভাবে একটা ডিভাইস খুঁজ পায়।
এই ডিভাইস দিয়ে আবির আর তনুর কাছে লোকেশন পাঠায়। লোকেশন পেয়ে ওরা সব কিছু নিয়ে যেতে থাকে ওই জায়গায়। অন্যদিকে পরের দিন। আচ্ছা, অভিকে তোর কেমন লাগে? কোন অভি বাবা? যার সাথে আমার ভার্সিটিতে প্রায় সময় দেখা হয়, সেই ছেলেটা কি? হ্যাঁ, আমি সে ছেলের কথা বলতেছি। তুমি জানো ওই ছেলেটা কতটা খারাপ? দৈনিক মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, এক এক রাতে এক একটা মেয়েকে নিয়ে। ছি ছি, ওর ব্যাপারে কথা বলতেই আমার ঘৃণা আসছে। আর তুমি কিনা সে ছেলের কথা আমাকে বলছো? আরে রাগ করছিস কেন? আমি তো এমনিতেই বললাম। তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তোর বিয়ে আমি যে ওর মতো খারাপ ছেলের সাথে দেবো এটা তুই ভাবলি কি করে? তাহলে ওই ছেলের কথা আমাকে কেন বলছো? আরে এমনিতে বলছিলাম আমি। আচ্ছা, তোকে আর বডিগার্ড নিয়ে বের হতে হবে না। কি বলছো কি আব্বু? তাহলে তো ওই ছেলের আর ওর বাবা তো আমাকে এমনিতেই মেরে ফেলতে চায়, দেখলে না তুমি? এখন আর সেরকম কোনো কিছু লাগবে না, তুই এখন তাহলে ভার্সিটিতে যা। ইরা ভার্সিটিতে না গিয়ে তনুর সাথে যোগাযোগ করে। তনু জানায় আকাশ কোন জায়গায় আছে তা ওরা জানতে পেরেছে। এইদিকে কোনো কিছু না ভেবে ওরা নিজেদের মতন চলে যায়। এইদিকে ইরার বাবা ডেভিলকে কল দেয়, সবটা বলে। সবটা শোনার পর, আমি এত কিছু জানি না। তোর মেয়ে যদি আমার ছেলের বউ না হয় তাহলে তোকে আমি জেলের ভাত খাওয়াবো। আচ্ছা শোন, এখন আমি আমার মেয়ের সাথে এই ব্যাপারে কথা বললে উল্টো বেশি সমস্যা হয়ে দাঁড়াবে। একটা কাজ করি, ওর তো 4 মাস পরে পরীক্ষা, পরীক্ষার পরে ওদের বিয়ে করিয়ে দিই সরাসরি, তাহলেই হবে। ততদিন তুই একটু চুপচাপ থাকলেই হবে। ঠিক আছে, তাই হবে, তবে এর বেশি যেন লেট না হয়। এইদিকে তনু আবির ওরা ওই ঠিকানায় এসে পৌঁছায়। এসে ওরা যাদের পাচ্ছে তাদেরকেই মেরে ফেলছে। এরপর কোনো মতন দরজা খুলে আকাশকে বের করে, কিন্তু আকাশ অনেক দুর্বল হয়ে গিয়েছে কয়েকদিন খাবার না খাওয়াতে। স্যার, আপনি এত রেট কেন করলেন লোকেশন পাঠাতে? আমি তো অজ্ঞান ছিলাম, সেই জন্য এত লেট হয়েছে। তা ওইদিকে সব ঠিক আছে তো? আগে এখান থেকে বের হই, তারপর না হয় সবটা বলতেছি। চলো তাহলে। ওরা বের হচ্ছে আর এক এক করে লোককে গুলি করতে থাকে। মোটামুটি 15 জনের মতন লোককে মারা শেষ, কিন্তু একটা গুলি এসে আকাশের শরীরে লাগে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ওটিতে নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে থাকে। একদিন পর আবার জ্ঞান ফিরে আসে। ওইদিকের খবর কি তা আগে বলো। খবর তেমন একটা ভালো না। কেন, কি হয়েছে? আপনাকে ওই ভুয়া পুলিশ নিয়ে যাওয়ার পর ইরার বাবা সব বাহিনীকে বলছে আপনাকে যেন তাড়াতাড়ি করে খুঁজে বের করতে, কিন্তু 3 ঘন্টা না যেতেই উনি সবাইকে আবার মানা করে দিয়েছে। কিন্তু কেন মানা করছে সে কারণই এখনো জানতে পারলাম না। ইরার কোনো খোঁজ খবর পেলে? ইরা তো ঠিক আছে, কিন্তু আপনার জন্য ইরা একটু বেশি চিন্তিত। অনেকবার আপনার খোঁজ জিজ্ঞেস করছে, কিন্তু আমরা কিছুই বলতে পারছি না, কেননা আপনার মাথায় কি চলতেছে তা তো আমরা কেউ জানি না। সেজন্য আপনাকে না বলে কোনো কিছুই বলতেও পারছি না। ভালো করেছ, তবে তোমরা ইরার পাশে থেকো ভার্সিটিতে। কিন্তু স্যার, আপনিও তো থাকবেন আমাদের সাথে। আমি মনে হয় থাকতে পারবো না। কেন স্যার, কি হয়েছে যে আপনি থাকতে পারবেন না? সে অনেক কারণ। কাল তো আমি ইরার বাড়িতে যাব, তখনই দেখবে কি সে কারণ। ঠিক আছে স্যার, আমরা অপেক্ষায় থাকবো, কিন্তু আপনার বাবা মাকে কি জবাব দেবেন? আরে বাবা মা জানি না আমি যে দেশে আছি, সেই জন্য ওনাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না। এখন তোমরা শুধু ইরার পাশে থাকবে, ওর কাছে যেন কেউ না আসতে পারে। ঠিক আছে, তাই হবে। এইদিকে 2 দিন পর আকাশ ইরাদের বাড়িতে আসে। বাড়িতে দেখে ইরা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দিচ্ছে। অন্যদিকে একটু পরেই ইরার বাবা ওখানে আসে, কিন্তু তখন ইরা আর আকাশ স্বাভাবিকভাবেই ছিল। উনি আসতেই আকাশ সালাম দেয়। উনি সালাম নিয়ে আকাশকে বলে, আকাশ, তোমাকে আর আমার মেয়ের বডিগার্ডের চাকরি করতে হবে না, তুমি এবার আসতে পারো। কিন্তু স্যার, আমার অপরাধ কি? এক কথা এতবার বলতে পারবো না, তোমাকে যা বলেছি তাই করো। আকাশ তো চলে যায়, কিন্তু ইরা শুধু দাঁড়িয়ে দেখছে আর চোখের পানি ফেলছে, যা আপনারা আরও পরে বুঝতে পারবেন। এইদিকে আকাশের পুরো প্ল্যান তো জলে গেল। এইদিকে তনু আর আবির আসে ইরার সাথে দেখা করার জন্য। তোরা এত লেট করলি কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল, সেজন্য লেট হয়েছে। আচ্ছা ভালো কথা,
তোকে যা যা বলেছি তা কি খেয়াল করছিস? তবে বুঝছি না কি করব আমি। আব্বু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কি কারণে চেঞ্জ হলো তাই তো বুঝতে পারছি না। তোর আব্বু নিজের অপরাধ এড়াতে তোকে বলে দিচ্ছে। কিসের বলি আমি ঠিক বুঝলাম না। আচ্ছা চিন্তা করিস না, আমরা সব সামলে নেব। তুই একটা কাজ করতে পারবি। কি কাজ? এরপর ইরাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর ঠিক আছে, হয়ে যাবে কাজ, কিন্তু এতে তো আব্বুর অনেক ক্ষতি হয়ে যাবে। তা তো হবেই, তাছাড়া ওনাকে হয়তো জেলেও যেতে হতে পারে। তুমি তো জানো না তোমার বাবা কত কি খারাপ কাজ করেছে, সেগুলো শুধু প্রমাণ নেই বলে কিছুই করা যাচ্ছে না। কিন্তু আব্বুর কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? তোমার বাবাই যেখানে তোমার ভালো চিন্তা করে না, সেখানে তুমি কেন চিন্তা করবে? আচ্ছা তোর বাবার রুমে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে চল। এরপর ওদের নিয়ে ইরা ওর বাবার রুমে চলে আসে। ওইদিকে আবির তনু ব্যাগ থেকে কিছু স্পাই ক্যামেরা আর অডিও রেকর্ড করা মাইক ফিট করে রাখে। ওদের কাজ শেষ হয়ে গিয়ে যেই বেরোতে যাবে তখনই ইরার বাবা ওখানে চলে আসে। কি ব্যাপার ইরা, তুই এখানে কেন? আসলে আব্বু হয়েছে কি? আসলে আঙ্কেল, আমরা ইরাকে নিয়ে যেতে চেয়েছিলাম ভার্সিটিতে, তো বডিগার্ড কতজন নিব তা জিজ্ঞেস করবার জন্যই এসেছিলাম, কিন্তু আপনি তো ছিলেন না, সেজন্য চলে যাচ্ছি। ওর সাথে কোনো বডিগার্ড লাগবে না, ওর ক্ষতিও এখন আর কেউ করতে সাহস পাবে না। তোমরা বরং যাও এখন। ঠিক আছে আব্বু, তাই হবে। ওরা ভার্সিটিতে চলে আসে। এইদিকে কিছুক্ষণ পর ওখানে অভি আসে। এইদিকে এই কয়েকদিনে ইরা তো মোমোর কথা ভুলে যায়, সেই জন্য কল দেয় ভার্সিটিতে আসার জন্য, কিন্তু মোমোর ফোন বন্ধ। সেই জন্য ওখান থেকে মোমোর বাসায় যেতে চাইলে অভি ইরার হাত ধরে ফেলে। কি ব্যাপার, কোথায় যাচ্ছ ইরা? আমি যেখানে যাব কি যাব না সেটা কি তোকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। তোকে আমি কেন বলবো? তুই এখান থেকে সরবি কিনা বল। এমনিতে আমার মাথা গরম, এরপর যদি তুই পথ আটকাস তাহলে কিন্তু তোর জন্য মোটেও ভালো হবে না। তাই নাকি? ঠিক আছে, ছেড়ে দিলাম হাত, কিন্তু এই হাত তো একদিন আমি ঠিকই ধরবো। সেই আশায় থাক তুই। এইদিকে মোমোর বাসায় যায়। ওখানে জানতে পারে 5 দিন ধরে মোমোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানিয়েছে, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। সেজন্য আবির আর তনু খোঁজ নিতে থাকে। এইদিকে আবির আকাশকে কল দিয়ে সবটা জানায়। সবটা জেনে আকাশ তো রেগে অবস্থা পুরো খারাপ। ইরার বাবা অনেক বার বেড়েছে, ওনাকে আমি জনগণের হাতে তুলে দেব, এতে ওরাই নিজেদের বদলা নিতে পারবে। কিন্তু মোমোর কি হয়েছে সেটাই তো বুঝছি না, ওকে তো খুঁজে বের করতে হবে। এইদিকে 5 দিন কেটে যায়, কোনোভাবেই প্রমাণ পাচ্ছে না ওরা, কিভাবে কি করতে হবে এইগুলো নিয়ে। ঠিক তার কয়েকদিন পরেই ডেভিল আসে ইরার বাবার সাথে কথা বলার জন্য। কেমন আছেন? আমি তো ভালো আছি। তা আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, যা বলার জন্য এসেছি, ইরার বিয়েটা কবে দেবেন? আপনাকে তো বলেছি আমি, ওর পরীক্ষা শেষ হলেই। আচ্ছা, আমার কিছু লোক আসবে কিছু হাতিয়ার নিয়ে সমুদ্রের পথ ধরে। তা এখন আমি কি করব? বেশি কিছু না, সমুদ্রের ধারে যারা আছে ওদের বলবেন ওই জাহাজটা যেন ওরা না আটকায়, তাহলেই হবে। ঠিক আছে, হয়ে যাবে কাজ। এবার তাহলে আসতে পারো। কিন্তু তোমার মেয়ে তো আমার ছেলেকে সহ্যই করতে পারে না। বিয়ে হয়ে গেলে তখন এমনিতেই সহ্য করতে হবে। ঠিক আছে, চলি তাহলে। এইদিকে ডেভিল তো চলে যায়, আর এই সব কিছু আকাশ শুনছিল। সেজন্য আকাশ কিছু ফোর্স নিয়ে ঠিক সময় ওখানে এসে উপস্থিত হয়ে যায়। এইদিকে ডেভিলের লোক হাতিয়ারগুলো এক এক করে নামাতে থাকে। ঠিক তখনই আকাশ ওর ফোর্স নিয়ে ওদের উপর হামলা করে বসে, ফলে ডেভিলের অনেক লোকই মারা যায়। তার সাথে সবগুলো হাতিয়ারও ওরা একটা গাড়িতে উঠায়, আর সবগুলো হাতিয়ার নষ্ট করে দেয় বোমার সাহায্যে। এখন কি করব স্যার? আমার কাছে রেকর্ড আছে, কিন্তু এটা কোনো প্রমাণ হতে পারে না, এর চেয়ে বেশি প্রমাণ লাগবে। তাছাড়া আর একটা কাজ করতে হবে। কি কাজ? ডেভিলের আর ইরার বাবার যে শত্রুতা ছিল তা হঠাৎ করে এভাবে বন্ধুত্বের রূপান্তর হলো কি করে? ওদের শত্রুতা বন্ধ হওয়ার কারণে ইরার বডিগার্ড সরিয়ে নিয়েছে। এখন শুধু জানতে হবে রহস্যটা কি আছে এখানে। একবার ইরাকে জিজ্ঞেস করব। ইরাকে জিজ্ঞেস করে কোনো কাজ হবে না, কেননা ইরা এই ব্যাপারে কোনো কিছুই জানে না। তাহলে এখন কি উপায়? ইরার বাবার কল রেকর্ড করতে হবে, কেননা এই ঘটনার পর ডেভিল ইরার বাবার সাথে যোগাযোগ করবে, হয়তো মোবাইলে, আর না হয় সরাসরি ইরার বাবার কাছে আসবে।
আমরা ওখান থেকে কোনো না কোনো সূত্র তো অবশ্যই পাবো। যেই ভাবা সেই কাজ। ডেভিল জানতে পেরে গেছে ওর হাতিয়ারগুলো কারা যেন নষ্ট করে দিয়েছে। সেই জন্য ডেভিলের প্রায় $10 কোটি ক্ষতি হয়। এতে তো সে আরও বেশি রেগে যায়। এইদিকে ব্যাপারটা ইরার বাবা জানতে পারে এবং আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে ভার্সিটিতে ইরা, তুই কি বিশ্বাস করবি একটা কথা? কোন কথা? তোর বাবা কিন্তু আসলে অনেক বদলে গেছে। আমিও তেমনটা লক্ষ্য করেছি। বাবা আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে উনি। আগের মতো ভাবে না আমাকে নিয়ে, সারাক্ষণ কোনো একটা বিষয় নিয়ে চিন্তা থাকে। সত্যি কথা বলতে তোমার বাবা অভির সাথে তোমার বিয়ে দিতে চায়। কথাটা শুনে ইরা তো অনেক বেশি অবাক হয়। অবাক হচ্ছ তাই না? কিছুটা তো হবেই, কিন্তু অভির মতো একটা খারাপ ছেলের সাথে আব্বু আমার বিয়ে কেন দেবে? তার কারণ হচ্ছে তোর বাবার কিছু ভিডিও আছে অভির বাবার কাছে। ওই ভিডিওর জন্যই তোর সাথে অভির বিয়ে দিবে। এতে করে ওই ভিডিও আর বাইরে যাবে না। কিন্তু ভিডিওর মধ্যে কি হতে পারে? হয়তো এমন কিছু আছে যা পাবলিক দেখলে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। সেজন্য ওই ভিডিওর জন্য হয়তো তোর সাথে অভির বিয়ে দিয়ে দিতে চাইছে। এতে আর ভিডিও কারো সামনে আসবে না। তুই কি সত্যি বলছিস? তোর কি মিথ্যে মনে হচ্ছে? কিছুটা সত্যি মনে হচ্ছে, কারণ কয়েকদিন আগে বাবা আমাকে অভির ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি তখন কিছু একটা বলে বাবার সাথে আর তেমন একটা কথা বানাইনি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে তুই যা বলছিস সবই সত্যি। আচ্ছা, তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা, আকাশের কি খবর? ওর কোনো খোঁজ কি তোর কাছে আছে? আছে। আকাশ ভালোই আছে ওর পরিবারের সাথে। ওর পরিবার আসলে কই থেকে? কেন, তুই কি জানিস না? আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু বলেনি আমাকে। আচ্ছা, এখন তাহলে তুই অপেক্ষা কর, কিন্তু যাই করিস অভির বাবা তোদের বাড়িতে আসলে তুই লুকিয়ে ওদের কথা শোনার চেষ্টা করিস, তাহলে তুই বাকিটা বুঝে যাবি। তাই হবে। এইদিকে ডেভিড ইরার বাবাকে কল দিয়ে ওদের বাড়িতে আসার কথা বলে। এতে ইরার বাবা তো রাজি হয়ে যায়, কিন্তু উনি একটু ভয়ে আছেন। তার কারণ তো আপনারা কিছুটা জানেন। এখন দেখি কি হয়। অন্যদিকে আকাশ ওর বাড়িতে আসে। ওকে দেখার পর ওর বাবা মা দুজনেই এসে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? কি যে বলো না তোমরা, তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? আমরা তো থাকবই, তবে বাড়িতে আরেকজন মেয়ে অতিথি লাগবে। কি বলো মা, এই বয়সে বাবাকে আবার বিয়ে করাবে নাকি? কথাটা শুনে আকাশের বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। আরে পাগল ছেলে বলে কি, আমি তো তোর বিয়ের কথা বলতাছি। আমার পিছনে আবার কেন পড়ে আছো তোমরা বলো তো? কেন রে, আমরা কতদিন আর বাঁচবো? তোর বউয়ের মুখ তো আমাদের দেখতে হবে। সময় হলে আমি বলবো তোমাদের। দেখতো এই মেয়েটা কি তোর পছন্দ হয় কিনা? এইদিকে আকাশ ছবি হাতে নিয়ে তাকিয়ে দেখে এটা ইরার ছবি। কি ব্যাপার আব্বু, এই মেয়েটাকে তুমি কি চেনো? হ্যাঁ, এটা তো রফিকুলের মেয়ে। ছোটবেলায় তোদের বিয়েও ঠিক করে রেখেছিলাম। তুই যখন এসেছিলি তাই আমি 2 দিন পর যাব তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। না আব্বু, তোমরা এসে কথা বলে নিও। ঠিক আছে, আমি তাহলে শপিং করে আসি। বৌমার জন্য তো কিনতে হবে অনেক কিছু। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। তার আগে এটা বল, তোর কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, তোমরা তাহলে কথা বলে দেখো। আকাশের বাবা মা চলে যায় শপিং করতে। এইদিকে আকাশ তো ভাবছে আজও ইরার বাবা রাজি হবে কিনা। অন্যদিকে ডেভিল চলে এসেছে। কি হয়েছে হঠাৎ এত জরুরিভাবে? তুমি না বলছো ওইখানে কোনো পুলিশ থাকবে না? তাহলে আমার লোকেদের মেরে হাতিয়ারগুলো নষ্ট করেছে কে? দেখো, আমি কিছুই জানি না। তুমি যা বলেছ আমি শুধু সেভাবে কাজ করেছি, এর বেশি কিছু না। আচ্ছা, আমি এত কিছু শুনতে চাই না। আমি 5 দিন পরে আসবো আমার ছেলেকে নিয়ে, আর ওই দিনই ওদের বিয়ে দেব। কিন্তু ইরা তো রাজি না। সেটা আমি জানি না, তোমাকে আমি আর সময় দিতে পারবো না। কথাগুলো বলেই চলে যায় ডেভিল। এইদিকে ইরার বাবা তো অনেক চিন্তায় পড়ে গেল, কেননা নিজেকে বাঁচাতে গিয়ে উনি যে নিজের মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। সেজন্য উনি ইরার রুমে যায় ইরার মাকে নিয়ে।
আসবো কি ইরা? আরে আসো আব্বু। এ কি আম্মু, তুমিও এসেছো? কিছু বলবে কি? আমি একটাই সমস্যায় পড়েছি, সেটা থেকে একমাত্র তুই আমাকে উদ্ধার করতে পারিস। কি হয়েছে বলো তো আব্বু। এরপর ইরার আব্বু সবটা বলতে থাকে। সবটা বলতে বলতে ইরার বাবা তো কান্না করেই, আর সবটা শুনে ইরা কি বলবে তা নিজেও জানে না। এখন বল আমি কি করব? জানি আমি অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি, তাও সেটাও চেয়ারটা পাওয়ার জন্য। কিন্তু এখন আমি আমার জীবন বাঁচাতে গেলে তোর জীবনটা যে নষ্ট করতে পারবো না। না আব্বু, এরকমটা বলো না। আমার জীবন নষ্ট হয়ে যাক, কিন্তু তোমাকে মরতে আমি দেব না। তবে একটা কথা কি জানো? কি কথা বল? আমার বান্ধবী মোমোকে অভি মেরে ফেলেছে। কি বলিস তুই? আমি ঠিকই বলছি। অভি মোমোকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গিয়ে। কাঁদিস না ইরা, আমি ওর মতো লম্পটের সাথে তোর বিয়ে দিব না। আমার যা হয়ে যাক না কেন, আমি ওর সাথে তোর বিয়ে দিব না। কিন্তু বিয়ে না দিলে তোমাকে যে? ওরা 5 দিন পর আসবে তোকে নিয়ে যাওয়ার জন্য। তুমি শুধু দোয়া করো যেন এই 5 দিনের ভেতরে অলৌকিক কিছু ঘটে যায়। তাই যেন হয়। আমি তাহলে এখন আসি, তুই ঘুমা। 2 দিন পর 10টা গাড়ি নিয়ে আকাশের বাবা মা দুজনই আসে ইরাদের বাড়িতে। আকাশের বাবা মোটামুটি অনেক চিনে, কেননা আকাশের বাবা অনেক ক্ষমতা। তার উপর বাকি গাড়িতে সিকিউরিটি দিয়ে ভরা। ওনারা বাড়ির ভেতর ঢুকলেই ইরার মা ওনাদেরকে ডাইনিং রুমে বসতে দেয়। ভাবি, তুমি তো আমাকে ভুলেই গেলে। আরে অনেক বছর ধরে তো তোমরাই আমার কোনো খোঁজ খবর নিচ্ছ না। কি করব, ব্যস্ততার কারণে আসা হতো না। তা ইরার বাবা কোথায়? উনি তো অফিসে। আমি ওকে কল দিয়ে আসতে বলেছি। এইদিকে শাহজাহান চৌধুরীর কল পেয়ে ইরার বাবা তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে আসে। উনি বাড়িতে এসে শাহজাহান চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? কত বছর পর দেখা হলো। আরে ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি, তার উপর আমার ছেলের বাড়িতে ফিরছে, সেই জন্য ভাবলাম ওর জন্য মেয়ে দেখবো। এরপর বিয়ে দিয়ে ব্যবসা ওকে বুঝিয়ে দিয়ে আমি রিল্যাক্স হবো। তা তোর ছেলে আসেনি? ছেলে তো আসেনি, আমরা এসেছি তোর মেয়েকে আমার ছেলে বউ করে নিয়ে যেতে। কথাটা শুনে ইরার বাবার মুখে একটা চিন্তার ছাপ লেগে আছে, যা দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে তোর? বিয়ের কথা শুনে তোর মুখটা এরকম চিন্তিত কেন দেখাচ্ছে? আমি জানি আমার মেয়ে আর তোর ছেলের বিয়ে দিব বলেছি, কিন্তু এখন যে সেটা আর সম্ভব না। ভাইজান, এরকম করে বলবেন না, আমরা যে অনেক আশা নিয়ে এসেছি। আচ্ছা কি হয়েছে আমাকে ব্যাপারটা খুলে বল, তাহলে তো আমি একটা সমাধান তো দিতে পারবো। তাহলে শোন। এরপর সবটা শুনতে থাকে। সবটা শোনার পর, আরে এই সামান্য একটা বিষয় নিয়ে তুই এত চিন্তিত? তোর কাছে সামান্য মনে হচ্ছে? তুই কোনো টেনশন করিস না, আমি 7 দিনের ভিতরে তোর সব চিন্তা দূর করে দেবো। সত্যি বলছি তো বন্ধু, পারবি তো তুই? কি যে বলিস, এত ক্ষমতা দিয়ে যদি তোর এই উপকার না করতে পারি তাহলে এত ক্ষমতা দিয়ে কি করব? এখন তোর মেয়েকে ডাক, ওকে দেখি আগে, তারপর বিয়ের দিন তারিখ ঠিক করব। ইরার মা, যাও তোমার মেয়েকে নিয়ে এসো। আপনারা একটু বসুন, আমি ওকে নিয়ে আসছি। ইরার মা তো উপরে যায় ইরাকে আনার জন্য। এইদিকে আকাশের বাবা ইরার বাবার সাথে কথা বলতে থাকে, আর কাকে কাকে যেন কল দিয়ে সবটা বলতে থাকে। এইদিকে 20 মিনিট পর ইরাকে ওনাদের সামনে হাজির করা হলো। এইদিকে ইরাকে দেখে আকাশের বাবা মায়ের অনেক পছন্দ হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর তো আপনার মেয়ে, আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনারা চাইলে এখন ওদের বিয়ে দিন ঠিক করে নিব। ভাবি, আপনাদের যেমন ইচ্ছে। এরপর আকাশের মা ইরার গলায় ডায়মন্ডের একটা হার, চুড়ি, কানের দুল পরিয়ে দেয়। এইদিকে বাকিরা অনেক খুশি হয়। আন্টি কি দরকার ছিল এত কিছুর? তাছাড়া এগুলো কিনতে আপনাদের তো অনেক ডলার খরচ হয়ে গেল। আরে বলি কি মেয়ে, এটা তো তোমাকে দেখতে আসছি বলে সামান্য কিছু উপহার দিলাম। বিয়েতে আরও কি কি থাকবে তা তুমি কল্পনাও করতে পারবে না। আন্টি, আমার সাথে যার বিয়ে হবে, মানে আপনাদের ছেলের ছবি কি দেখা যাবে? আসলে শাহজাহান, তোর ছেলের ছবি তো দেখলাম না। আমার ছেলেকে একসাথে বিয়ের দিন দেখিস, তবে কথা দিচ্ছি
যদি আমার ছেলেকে পছন্দ না হয় তাহলে ওর সাথে বিয়ে দিতে হবে না। আমি তেমনটা বলিনি। আচ্ছা, আমরা তাহলে এখন চলি, আগামী ওই তারিখে তাহলে বিয়ে। আচ্ছা বন্ধু। আকাশের বাবা মা যাওয়ার পর ইরা ওর বাবাকে জিজ্ঞেস করলে উনি সবটা বুঝিয়ে বলে। এইদিকে ইরার আব্বু ডেভিলকে কল দিয়ে জানিয়ে দেয় ইরার সাথে ডেভিলের বিয়ে দিবে না। সেজন্য ডেভিল তো আরো বেশি রেগে যায়। তুই কি জানিস না এর জন্য তোকে কি কি মাসুল দিতে হবে? তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই আগে নিজেরটা ভাব। এইদিকে ডেভিল অভিকে সবটা জানায়। অভি সবটা জেনে তো আরো বেশি রেগে যায়। চিন্তা করিস না, ইরাকে দরকার হলে ওর বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, তাও তোর সাথেই ওর বিয়ে দেব। না আব্বু, ওকে বিয়ে করব না, তবে এক রাতের জন্য শুধু ওকে বিছানায় ফেললেই হবে। চিন্তা করিস না। এইদিকে বিয়ের দিন ঘনিয়ে আসছে। অন্যদিকে আকাশের বাবা ডেভিলের কাছ থেকে সব প্রমাণ নিজের কাছে নিয়ে এসে তা নষ্ট করে দেয় আর সবটা ইরার বাবাকে জানিয়ে দেয়। উনি তো সবটা জেনে অনেক খুশি হয়। এইদিকে বিয়ের দিনে ইরাকে পার্লারে নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই অভি ইরার পাশে থাকা বাকি বডিগার্ডগুলোকে মেরে ফেলে আর ইরাকে নিয়ে যায়, যা ইরার বাবা আকাশের বাবাকে জানায়। উনি জানার পর, চিন্তা করবেন না, আমি খোঁজ নিচ্ছি, সাথে আপনিও নিন। এইদিকে আকাশকে খুঁজতে এসে দেখে রুমে নেই, শুধু আবির আর তনু বসে আছে। কি ব্যাপার, আকাশ কোথায়? স্যার তো অনেক আগেই বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? ওনার বউকে উদ্ধার করতে। এইদিকে ইরাকে কোনোভাবে ট্রেস করতে পারছে না। তখনই মনে পড়ে ইরার হাতে থাকা রিংয়ের কথা, কেননা ওই রিংয়ের মধ্যে ট্র্যাকার লাগানো আছে। সেই জন্য ওই লোকেশনে যায় সেম পোশাক পরে, যেই পোশাক আকাশ ইরাকে প্রথমবার বাঁচিয়েছিল। একটা পুরনো বাড়িতে সে দরজা খুলে দেয়। ইরাকে বেঁধে রাখা হয়েছে, চোখে কাপড় বেঁধে। অন্যদিকে ডেভিল আর অভি বসে আছে, আর ওদের সামনে কাজী বসে আছে। আকাশকে এরকম পোশাকে দেখে অভি অনেক ভয় পায়। তুই এখানে? তুই কি ওকে চিনিস নাকি? ওই সে ছেলেটা যার জন্য আমি মরতে বসেছিলাম, কিন্তু ও এখানে কেন? কাজী সাহেব, আপনি এখান থেকে যাবেন নাকি আপনাকে উপরে পাঠিয়ে দেব? উপরে যাওয়ার কথা শুনে কাজী তো ভয়ে পালিয়ে যায়। এইদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে, কিন্তু ইরার জ্ঞান ছিল না বলে কিছুই দেখতে পারেনি। একে একে ওদের সবাইকে মেরে ফেলে, শুধু অভি আর ওর বাবা বেঁচে আসে। আমরা মরার আগে একবার আপনার মুখটা দেখতে চাই। ওদের কথা মতন মাস্কটা সরাতে ডেভিল দেখে তো ভয়ে এমনিতেই মরে যায়, আর সাথে অভিও, কেননা ওদের আগেই গুলি করা হয়েছিল। সেজন্য ওরা আকাশের চেহারা দেখে এমনিতেই মরে গেল। এইদিকে ইরাকে কোলে করে নিয়ে আসা হলো ইরাদের বাড়িতে আস্তে আস্তে ইরার মোটামুটি জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আকাশকে এরকমভাবে দেখে ইরা তো অনেক বেশি অবাক হয়। কি তুমি? তুই কি ওকে আগে থেকে চিনতি? ওই দিন উনি আমাকে বাঁচিয়েছিল। ওই দিন যে পোশাক ছিল আজকেও সেম পোশাক, আর সেম সেই চোখগুলো, যা আমি ভুলতে পারবো না কখনো। তোমার মাস্কটা সরাও। আকাশ মাস্কটা সরালে সবাই অবাক হয়। তারপর সবাইকে সবটা বলতে থাকে, সাথে সবটা বুঝিয়েও দেয়। তার সাথে ওদের বিয়েটাও হয়ে যায়। বিয়ে শেষ হওয়ার পর, যাক, সব দিক দিয়ে ভালোই হলো। কিরকম? এই যে লাইফে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি, আর তার সাথে বডিগার্ডও। তাও যে সে বডিগার্ড না, একেবারে প্রধানমন্ত্রীর মেয়ের থুকু, আমার আদরের একমাত্র জামাই বডিগার্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লেগেছে। যদি আপনাদের গল্পটি মন ছুঁয়ে যায় তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমি আপনার কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব। তো আজকের গল্প এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।